আসসালামু আলাইকুম। আশা করি আমাদের সাউন্ড ক্লিয়ার আছে। আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু রিপ্লে দিলে, চ্যাট বক্সে একটু রিপ্লে দিলে আমরা শুরু করব। আমাদের টাইম জাস্ট 9টা। এখন আমাদের টাইমলি আমাদের যে ফ্রি ক্লাসটি আছে ইনশাল্লাহ শুরু হবে। সেক্ষেত্রে আমাকে একটু কনফার্ম করবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। আহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আজকে আমরা ভ্যাটের উপর একটি প্র্যাকটিক্যাল সেশনের ফার্স্ট যে ফ্রি ক্লাসটি এটাই করতে যাচ্ছি। আজকে মূলত আমরা বিটিসি একাডেমিতে হয়তো বা আপনারা প্রিভিয়াস কোনো কোর্স করেছেন অথবা আজকে ফার্স্ট হতে পারে, অনেকে অ্যাডমিশন নিয়েছে। আহ, তারাই আমাদের এই কোর্সে হয়তো জয়েন করেছেন। যাই হোক, আমরা ভ্যাটের উপরে, ভ্যাটের যাবতীয় বিষয়গুলোর উপরে আমরা একটি প্র্যাকটিক্যাল কোর্স করাচ্ছি বা কোর্স অলরেডি ডিজাইন করেছি। সেই কোর্সের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচারটি হচ্ছে, বা আপনি বলতে পারেন যে ওপেনিং ক্লাসটি হচ্ছে। আজকে আমরা সিরিয়ালি একদম ভ্যাটের যে প্রাথমিক বিষয়গুলি আছে, একদম ফার্স্ট ইনিশিয়াল স্টেজে আপনাকে ভ্যাটের যে সমস্ত বিষয়গুলি জানা প্রয়োজন আমি মনে করি, সেই আলোকে আজকের লেকচারটি হবে। আশা করি যে আপনার যারা আছেন, ইনশাল্লাহ এই লেকচার থেকে আপনাদের বেসিক যে কনসেপ্ট আছে ভ্যাটে, অনেকে থাকতে পারেন যে ভ্যাট আজকে নতুনই আসছেন, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই নিয়ে আগে কখনোই কোর্স করেননি বা আপনি নিউ। সেই হিসাবে আমি সামগ্রিক চিন্তা করে এই কোর্সটা ডিজাইন করেছি। একদমই শুরু থেকে বলা চলে যে একদম প্রাথমিক বিষয় থেকে এন্ট্রি লেভেল থেকে শুরু করে একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত তিনটি ধাপে এই কোর্সটি সাজানো হয়েছে, লেকচারগুলো, যা পরবর্তীতে আপনি আশা করি যে বুঝতে পারবেন। আজকে আমার পরিচয় অনেকেই জানেন যে আমার নাম হচ্ছে ইমতিয়াজ ইসলাম। আমার যে প্রতিষ্ঠান বিডি ট্যাক্স কেয়ার, বিটিসি একাডেমি, এখানে আমরা মূলত ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করি, পাশাপাশি ট্রেনিং এর ব্যবস্থা করিয়ে থাকি। ইতিমধ্যে আমরা প্রায় 73টি ট্রেনিং সেশন বা কোর্স কমপ্লিট করেছি। সেই সুবাদে আপনাদের সাথে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, এবং আজকে আপনারা অনেকেই জয়েন করেছেন। সকলের সাথে যদি আমি কথা বলতে পারতাম বা সকলের সাথে পরিচিত হতে পারতাম, আসলেই ভালো লাগতো। বাট যেহেতু আমাদের একটি টাইমের লিমিটেশন আছে এবং আজকে পার্টিসিপেন্ট একটু বেশি, যেহেতু ফ্রি করা হয়েছে, সো আমরা আর ওই দিকে যাচ্ছি না, আমরা সরাসরি আমাদের মূল টপিকে বা আলোচ্য বিষয়ে চলে যাই। দেখেন, আজকে আমরা যে বিষয়টির কথা বলবো, যার নাম হচ্ছে ভিএটি, যেটাকে আমরা বলি ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, থেকে সংক্ষিপ্ত ভাবে আমরা ভ্যাট বলি, বাংলায় হচ্ছে মূল্য সংযোজন কর। এর অর্থ, এই শব্দটা শুনলেই আমরা বুঝতে পারছি যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডিশনের উপরে যে ট্যাক্স আরোপিত হয়, এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সামগ্রিকভাবে আপনি যদি চিন্তা করেন একজন ব্যক্তির ক্ষেত্রে, অ্যাজ এ পার্সন হিসেবে, একজন ব্যক্তির তিনটা স্টেজে ট্যাক্স আরোপিত হয়। ফার্স্টলি, একজন ব্যক্তি যখন ইনকাম করেন, সেই ইনকামের উপর তার ইনকাম ট্যাক্স দিতে হয়। ফর এক্সাম্পল, দেখা যাচ্ছে যে আপনি 1 লাখ টাকা মাসিক স্যালারি আপনার, তাহলে আপনি এই মাসে ইনকাম করছেন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার উপরে আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্স পে করতে হবে। সেকেন্ডলি, এই 1 লক্ষ টাকা ইনকাম করার পরে আপনি কি করবেন, আপনার পারিবারিক বিভিন্ন প্রয়োজনে আপনার এক্সপেন্ডিচার হবে, খরচ করতে হবে, এক্সপেন্স করতে হবে। বিশেষত আপনি অনেক জিনিসপত্র পারচেস করবেন এই মাসে, তার বাজার খরচ আছে, বিভিন্ন পার্সেস আছে, বিভিন্ন সার্ভিস আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে সেকেন্ড স্টেজে আপনার ইনকামের পরে যখন সেই টাকাগুলো আপনি খরচ করবেন, এক্সপেন্স হবে, আপনার এক্সপেন্ডিচার হবে,
তখন সেই এক্সপেন্ডিচারের উপর আপনার একটি ট্যাক্স আরোপিত হয়, যাকে আমরা বলি এক্সপেন্ডিচার ট্যাক্স, ব্রডলি নোন অ্যাজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স, সেকেন্ড স্টেপ হচ্ছে আমার খরচের উপরে ট্যাক্স, যাকে আমরা সহজে ভ্যাট বলছি অ্যাজ এ পার্সন হিসেবে। থার্ডলি, আপনি এই যে 1 লক্ষ টাকা স্যালারি পেলেন, ইনকাম ট্যাক্স দিলেন, সেখান থেকে ফর এক্সাম্পল 80,000 টাকা আপনি খরচ করে ফেললেন। এই যে 80,000 আপনি খরচ করলে তার উপর আপনি ভ্যাট দিয়ে দিলেন, এক্সপেন্ডিচার ট্যাক্স দিয়ে দিলেন। বাকি যে 30,000 টাকা আপনার থাকবে, সেভিংস থাকবে, এটা হয়তো বা আপনি কোনো প্রপার্টি পারচেস করবেন, তখন এই প্রপার্টির উপরে, আপনার সম্পত্তির উপরে আবার প্রপার্টি ট্যাক্স আরোপ। এর অর্থ হচ্ছে একজন ব্যক্তি 3টি স্টেজে এসে ট্যাক্স আরোপিত হয়। তার মধ্যে সব থেকে বেশি ট্যাক্স আরোপিত হয় আপনার এই এক্সপেন্ডিচার স্টেজে বা খরচের স্টেজ, কারণ এখানে ট্যাক্স রেটটা বেশি। কারণ ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের মধ্যে একটি সুনির্ধারিত পার্থক্য আছে। আপনাকে বুঝতে হবে যে ইনকাম ট্যাক্সটা কিন্তু সবার উপর প্রযোজ্য নয়। আমাদের যখন ইনকাম ট্যাক্স 1860 সালে আইন হলো, সে আইনেই বলা আছে যে নির্দিষ্ট একটি ইনকামের পরে ইনকাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। বাট ভ্যাটটা হচ্ছে একটু ব্রড সেন্স। এটা একজন ব্যক্তির যে ইনকাম থাকুক না কেন, কিছু নির্দিষ্ট পণ্য ছাড়া সকল কিছুর উপরে ভ্যাট আরোপিত হয়, বা ব্যক্তির সব খাতেই ভ্যাট দেওয়া হয়। যেমন আপনি আজকে বাজার থেকে যে পণ্যগুলো কিনেছেন, সেখানে কিন্তু ভ্যাট পে করতে হয়েছে। আপনি যে ড্রেস কিনেছেন, সেখানে কিন্তু আপনার ভ্যাট পরিশোধ করতে হচ্ছে। এখন যদি আপনার ইনকাম কমও হয়, তারপরেও আপনাকে সমহারে ভ্যাট দিতে হবে। এখানে ইকুইটির কোনো বিষয় নেই। কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ইকুইটি একটি শব্দ এখানে খুব ভালো করে নেওয়া হয়েছিল, যে সেখানে সকলের উপর ইনকাম ট্যাক্স নয়, বরং নির্ধারিত একটি ইনকাম করলেই তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং পরবর্তীতে এটা প্রোগ্রেসিভ রেটে বাড়তে থাকবে। ইনকাম যত বাড়বে, ট্যাক্স রেট তত বাড়বে। বাট ভ্যাটের ক্ষেত্রে এটা হয় না। ইনকাম যাই হোক না কেন, তার ভ্যাটের স্ল্যাব একই রকম, সেম। এখানে কোনো ডিফারেন্স নেই, মানে সকলের জন্য সমহারে প্রযোজ্য। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা এই 3টি স্টেজে আমরা ট্যাক্স আরোপিত হতে দেখি, যেটা হচ্ছে ইনকাম স্টেজে ইনকাম ট্যাক্স, খরচ স্টেজে ভ্যাট, এবং সঞ্চয় স্টেজ বা প্রপার্টি স্টেজে প্রপার্টি ট্যাক্স। এখন ইনকাম ট্যাক্সটা কিভাবে কাজ করে এটা আমরা একটু বুঝি। এটা হচ্ছে ব্রড ট্যাক্স এক প্রকার। এটা হচ্ছে সিস্টেমেটিকলি আপনার কালেক্ট হয়ে থাকে। এই ট্যাক্সটা আসলে একজন ভোক্তা, যিনি এক্সপেন্ডিচার করেছেন, যিনি ভোগ করেছেন পণ্যটি, যিনি সার্ভিসটি গ্রহণ করেছেন, তিনি মূলত এই ট্যাক্সটি বেয়ার করেন। বাট এটা এমন একটি ট্যাক্স যেটা ইনডিরেক্টলি দেওয়ার কারণে তিনি এটাকে বুঝতে পারেন যে আসলে আমি ট্যাক্সটি পে করছি। তাহলে এটার 1 নম্বর কথা হচ্ছে, এই ভ্যাটটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। দেখেন, এই ভ্যাট আইন হওয়ার আগে আমাদের কিন্তু এই উপমহাদেশে ভ্যাটটা ছিল। তখন সেলস ট্যাক্স নামে বা বিক্রয় কর নামে এই ভ্যাটটাকে আমাদের কালেক্ট করা হতো। পরবর্তীতে দেখা গেল কি, বিক্রয় করের ফলে একই পণ্যের উপরে ডাবল ভ্যাট হয়ে যাবে। ফলে এটাকে চেঞ্জ করে আমাদের ভ্যাটের উপরে নতুন আইন করা হয়েছে, যে আলোকে আমাদের বলা হচ্ছে, নামটাই চেঞ্জ করা হয়েছে, এখন সেলস ট্যাক্স বলা হয়, এখন ডিরেক্টলি বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে নাম্বার 1 হচ্ছে এই ভ্যাটটা একটি ইনডিরেক্ট ট্যাক্স। 1 নম্বর কথা হচ্ছে এটা একটা ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আমরা দেখি এটা হচ্ছে একটি ইনডিরেক্ট ট্যাক্স। এই ইনডিরেক্ট ট্যাক্সটা কিসের উপরে হয়? এটা দুইটা জিনিসের উপর হয়। একটা হচ্ছে প্রোডাক্ট, আর একটা হচ্ছে সার্ভিস। এখানে আমরা যখন একদমই কল্পনা করি, একটা প্রোডাক্ট যখন আমরা দেখি, সাপ্লাই চেইন রয়েছে, একদম ইম্পোর্ট থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং শুরু করে আমাদের কাছে আসা পর্যন্ত একটি সাপ্লাই চেইন মেইনটেইন, এবং সেখানেই যারা সাপ্লাই চেনের যারা আছেন, যেমন আপনার রিটেইলার আছেন, হোলসেলার আছেন, ইম্পোর্টার আছেন, ম্যানুফ্যাকচারার আছেন, সবাই কিছু না কিছু টাকা কিন্তু অ্যাড করে। অ্যাড না করলে সে আসলে তো প্রফিট করতে পারে না। ফর এক্সাম্পল, একজন ব্যক্তি একটা পণ্য 100 টাকা পারচেস, এখন সে কি 100 টাকা বিক্রি করবে?
সে 100 টাকায় কখনোই বিক্রি করবে না। অবশ্যই সে এর সাথে 20 টাকা বা 10 টাকা অ্যাড করে সেলস, কারণ তার বিভিন্ন খরচ আছে এবং তিনি তো প্রফিট করবেন। সেই আঙ্গিকে তিনি অবশ্যই একটা অ্যাড করবেন, অ্যাড করে তারপরে তিনি এটাকে সেলস। এই যে অ্যাড করবেন, এই অ্যাডের উপর যে ট্যাক্সটা আরোপিত হবে এটাকেই মূলত ভ্যাট বলা হচ্ছে। আর যেহেতু এটা ইনডিরেক্ট ট্যাক্স, এজন্য ভ্যাটের ক্ষেত্রে ব্যক্তির কোনো, পার্সনের কেন, ভোক্তার কোনো লাইবিলিটি নাই। অর্থাৎ ধরেন আপনি যখন ইনকাম ট্যাক্স পে করবেন, তখন সকল লাইবিলিটি গোস টু দ্য পার্সন ইন্ডিভিজুয়াল, আপনাকে বহন করতে হবে। অর্থাৎ আপনার ট্যাক্স আপনাকেই হিসাব নিকাশ করে আপনাকেই গভর্নমেন্ট কোষাগারে জমা দিতে হবে। এজন্য এগুলোকে বলা হয় ডিরেক্ট ট্যাক্স। ট্যাক্স পেয়ার ডিরেক্টলি গভর্নমেন্টকে পে করেছে। কিন্তু ভ্যাটের ক্ষেত্রে এই সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। এক্ষেত্রে যে ঘটনাটি ঘটে, এটা আপনি সহজেই বুঝতে পারবেন যে এখানে কাস্টমার বা ভোক্তাকে সরাসরি কোনো ভ্যাট দিতে হয়, সরাসরি গভর্নমেন্ট কোষাগারে তাকে জমা দিতে হয়। সে পণ্যটা কিনবে, এই পর্যন্ত একটা ইনভয়েস পাবে, তার ভ্যাটের লাইবিলিটি শেষ। তাহলে ভ্যাট আসলে কে দিচ্ছে? দিচ্ছে ভোক্তা, কিন্তু ভোক্তা নিজে বুঝছে না। তার কিছু রেজিস্টার পার্সন আছে, রেজিস্টার পার্সন বলতে বিআইএন হোল্ডার, যারা বিআইএন গ্রহণ করেছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যারা ব্যবসায়ী, এরা হচ্ছে বিআইএন ধারী বা রেজিস্টার্ড পার্সন, ভ্যাট আইন। এই ব্যক্তিদের সকল লাইবিলিটি, তাদের লাইবিলিটি হচ্ছে ভ্যাট জনগণ থেকে কালেক্ট করবেন এবং গভর্নমেন্ট কোষাগারে সময় মতো টাইমলি জমা। তাহলে এই জন্য, যেহেতু ব্যক্তি সরাসরি দায়বদ্ধতা এখানে নেই, ব্যক্তি সরাসরি এখানে লাইবল না এজ এ পার্সন, এই জন্য এটাকে কিন্তু আমাদের কি বলা হচ্ছে? ইনডিরেক্ট ট্যাক্স। আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখি এর বিপরীত, যে সেখানে ব্যক্তি সরাসরি লাইবল, ব্যক্তিকে সরাসরি গভর্নমেন্ট কোষাগারের ট্যাক্সটা পেইড করতে হয়। সো এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। তাহলে আমরা এই ডিরেক্ট ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্সের বিষয়টা আশা করছি যে ক্লিয়ার হলাম। এখন দেখেন, এই যে ভ্যালু অ্যাডিশন, এই ভ্যালু অ্যাডিশনটা আমরা কিভাবে বুঝি? যেহেতু আমরা বলছি ভ্যাট, মানে ভ্যালু অ্যাডিশন, ভ্যালু অ্যাডিশনটা আপনি কিভাবে বের করবেন? এক নম্বর কথা হচ্ছে, আর ইনডিরেক্ট ট্যাক্স তো আমি বোঝাতে পেরেছি মনে হয়, যে যেহেতু এটা পরোক্ষভাবে ভোক্তা দিচ্ছে, ভোক্তা নিজে গভর্নমেন্ট কোষাগারে জমা করছে না, এজন্য এটা ইনডিরেক্ট ট্যাক্স। কারণ আমরা দুটি শব্দ এখানে পেয়েছি। ভ্যাটকে যদি আমরা ডিফাইন করি, সেখানে দুটি শব্দ পেয়েছি। একটি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, ভ্যাট এক প্রকার ইনডিরেক্ট ট্যাক্স। দ্বিতীয় দ্বিতীয়টি পেয়েছি ভ্যালু অ্যাডিশনের উপর ট্যাক্স। আর এই ইনডিরেক্ট ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে অনলি ফর ভ্যালু অ্যাডিশন। যে পরিমাণ ভ্যালু অ্যাড করা হবে, শুধুমাত্র ওইটার উপরই আপনাকে ট্যাক্স পেইড করতে হবে। এখন আপনার ভ্যালু অ্যাডিশনটা কিভাবে বের করা হবে, বা ভ্যাটটা কিভাবে বের করা হবে, ভিএটি কিভাবে বের করা হবে? প্রথমে দেখেন, আহ, আপনার বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিয়ে থাকি, অর্থাৎ একটা পণ্য সেলস হচ্ছে 120 টাকা, 120 টাকা হচ্ছে সেলস, এটা হচ্ছে তার বিক্রি মূল্য। আর ধরেন ক্রয় মূল্য হচ্ছে তার 100 টাকা। এই ক্রয় মূল্যকে আমরা ভ্যাটের ভাষায় বলতে পারি ইনপুট, মানে আপনার কাছে এসেছে। আর বিক্রয় মূল্য হচ্ছে আউটপুট। তাহলে এই আউটপুট থেকে যদি আমরা ইনপুট মাইনাস করে দিই, অর্থাৎ 120 টাকা হচ্ছে আপনার সেলস, সেলস থেকে যদি আমরা পার্সেস মাইনাস করে দিই, তাহলে আমাদের ভ্যালু এডিশন বের হয়ে যায়। যেমন এখানে ভ্যালু এডিশন হচ্ছে 20 টাকা। তাহলে ভ্যাটটা আরোপিত হবে মূলত আমার এই 20 টাকার ভ্যালু এডিশনের উপর। আর ভ্যাটটা আমরা কিভাবে বের করব? যেমন আমি এই যে 120 টাকার যে সেলস করলাম, এই 120 টাকার উপরে যদি আমি এক্সক্লুডিং ভ্যাট ধরি, তাহলে আমি ধরলাম আমার ভ্যাটের হার 15%। তাহলে 120 এর উপরে আমরা 15% ভ্যাট, তার মানে 18 টাকা ভ্যাট আমরা আহ, পেয়েছি। 18 টাকা ভ্যাট 120 টাকার উপরে, মাইনাস 100 টাকার উপরে আমি পেয়েছি 15 টাকা ভ্যাট।
তাহলে আমাদের ভ্যাট মূলত এখানে এই স্টেজে, যেহেতু প্রতিটা স্টেজই ভ্যাট হবে একথা আমরা বলেছি, সাপ্লাই চেনের প্রতিটি স্টেজে ভ্যাট হবে, তাহলে এখানে ভ্যাট হচ্ছে 3 টাকা। এখন যদি আপনি 20 টাকার উপর কাউন্ট করেন, আপনার 15%, এটাও কিন্তু 3 টাকাই। ঠিক আছে, তাহলে এখন আমরা দুইটা বের করলাম। ভ্যাট কিভাবে বের করব? আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স মানে হচ্ছে বিক্রি করার সময় যে ভ্যাটটা আপনি দিয়েছেন সেই ট্যাক্স, সেখান থেকে আপনি বিয়োগ করে ফেলবেন ইনপুট স্টেজে আপনি যে টাকা দিয়ে কিনেছিলেন সেখানে কয় টাকা আপনি ভ্যাট পরিশোধ করেছেন। আমি পণ্যটি কিনেছিলাম 100 টাকা, যেহেতু 100 টাকার উপর অ্যাডিশনাল 15% ভ্যাট আছে, তার মানে আমি 15% অলরেডি এই ভ্যাট কিন্তু আমার আগের স্টেজে পেয়ে হয়েছে। অতএব এই 15 টাকার দায়ভার আমার নেই, তা আগেই আমি চালান দিয়ে এনেছি, এখানে 15 টাকা অলরেডি পেইড। তাহলে আর বাকি যে 3 টাকা, এই 3 টাকা আমাকে গভর্নমেন্ট কোষাগারে জমা দিতে হবে, যেহেতু আমি বিল করলাম। এখানে বিষয়টা ক্লিয়ার। এই ভ্যালু অ্যাডটা কিভাবে বের করব, ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কিভাবে বের করবো, ভিএটিটা কিভাবে বের করবো। তাহলে এখানে আমাদের যদি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, আমাদের অনেক কিছু বোঝার ক্ষেত্রে তা সহজ হয়ে যাবে। যে প্রথম কথা হচ্ছে, আমরা এই ট্যাক্সটির নামই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে এখানে 1 নম্বর কথা, ভ্যালু অ্যাডিশন ঘটবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, ভ্যালু অ্যাডিশনের উপরই আমাদের ট্যাক্সটা আরোপিত হবে, কারণ প্রতিটা বিআইএন হোল্ডার তার স্টেজের জন্য লাইবেল থাকে। টোটাল ভ্যাট কালেকশনের দায়িত্ব তার নয়, বরঞ্চ তার স্টেজে যে পরিমাণ অ্যাড করা হয়েছে সেই অ্যাডের উপর ভ্যাট কালেকশন করেছেন কিনা, জমা দিয়েছেন কিনা, সেই নিশ্চয়তা তাকে দিতে। তাহলে এভাবে তার লাইবিলিটি কমপ্লিট হয়েছে। দেখেন, এই যে ভ্যাটটা আরোপ হয়, এটা আমরা সাধারণত 4টি স্টেজে ধরতে পারি। 1 নম্বর হচ্ছে যখন আমরা আমদানি করি, ইম্পোর্ট করি। ইম্পোর্ট স্টেজে প্রতিটা প্রোডাক্টের উপর আমাদের ভ্যাট আরোপ। এরপর যখন আমরা ম্যানুফ্যাকচারিং করি, উৎপাদন করি, যেমন কেউ আছে যারা নিজেরা লোকাল প্রোডাক্ট নিয়ে ম্যানুফ্যাকচারিং করে, কেউ আছে না বাইরের থেকে কিছু র মেটেরিয়াল ইম্পোর্ট করে। ইম্পোর্ট মানে আমাদের দেশে পণ্য নিয়ে আসে বাইরে থেকে। সেই ক্ষেত্রে দেখা যায় ইম্পোর্টার, তারপরে ম্যানুফ্যাকচারার, তারপরে ব্যবসায়ী বিভিন্ন স্তরে। এটা থাকতে পারে হোলসেলার, হতে পারে রিটেইলার, হতে পারে আপনার ট্রেডার, এরকম বিভিন্ন ব্যবসায়িক পর্যায় রয়েছে। তাহলে মূলত এখানে 3টি স্টেজ। 1 নম্বর হচ্ছে আমদানি, ইম্পোর্ট। সেকেন্ডলি হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আর 3য় নম্বর হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছি? যিনি সাপ্লায়ার, যিনি ট্রেডার, যিনি হোলসেলার, যিনি রিটেইলার, এরা সবাই ব্যবসায়ী পর্যায়ে আছে। এই 3টি স্টেজে এসে আমাদের উপর ভ্যাটটা আরোপিত হচ্ছে, ভিএটিটা আরোপিত হচ্ছে। আর হচ্ছে সেবা, সার্ভিস। তাহলে দেখা যাচ্ছে ভ্যাট দুটো জিনিসের উপর হয়। যদি আমরা জিনিস কল্পনা করি, তাহলে দুটা স্টেজ কল্পনা করলে 4টা জিনিস হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। প্রোডাক্টের উপরেও ভ্যাট আছে, আবার সার্ভিসের উপরেও, সেবার উপরেও ভ্যাট আছে। যেমন আমি এই যে কনসালটেন্সি সেবা প্রদান করি, এটা সার্ভিস, এটার উপরে ভ্যাট আছে। আর যখন প্রোডাক্ট হবে, প্রোডাক্টের উপরও। এই সার্ভিসকে এস দিয়ে চিহ্নিত করা হয়েছে, সার্ভিস কোড। আর প্রোডাক্ট গুলোকে এইচএস কোড দিয়ে চিহ্নিত করা হয়েছে। এইগুলো পরবর্তীতে বিস্তারিত আমরা। Okay. তাহলে আমরা মোটামুটি এখানে ভ্যাটটা কি এটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসেন, আমরা যেহেতু এই ভ্যাট নিয়ে আমাদের সকল কার্যক্রম, ভ্যাটটা আমাদের জানতে হবে। বা ভ্যাটটা কিছু বিষয় আমরা জানি বা জানার উদ্দেশ্যেই কিন্তু আমরা মূলত এখানে চলে আসছি। আমার যে ধারণা, আপনারা ম্যাক্সিমাম এখানে এসেছেন হয়তো বা ভ্যাট নিয়ে কাজ করছেন, অথবা ভ্যাট নিয়ে জানার আগ্রহ আছে, বা ভ্যাট আপনি শিখতে চাচ্ছেন। এই সকল কারণে আমাদের ভ্যাটের প্রতি আগ্রহ থেকে কিন্তু আমরা আজকের এই সেমিনারে জয়েন করেছি। তা আমরা যারা এখানে জয়েন করেছি, তারা কিন্তু সকলেই ভ্যাটের প্রতি একটি আগ্রহ আছে, এটা আমরা মোটামুটি কনফার্ম।
এখন কথা হচ্ছে আমরা যখন ভ্যাট নিয়ে কাজ করতে চাবো, ভ্যাটটা আমাদের জানা প্রয়োজন হয়েছে, তখন কোন কোন বিষয়গুলো দিয়ে আমরা শুরু করব বা কিভাবে আমরা ভ্যাটটা শিখব। কারণ আপনি যে কোনো একটি পথ চলতে গেলে অবশ্যই সেই পথে কিভাবে যাবেন, একটা গন্তব্য ডেস্টিনেশনে পৌঁছাতে হলে আপনাকে সেই পথগুলো জানতে হবে, উপায়গুলো জানতে হবে, কিভাবে সেখানে পৌঁছাবো। ঠিক আমাদের যে লক্ষ্য, এটা হচ্ছে আমরা ভ্যাটটাকে জানবো, ভ্যাটটাকে ভালো করে শিখবো। তো আমরা এখানে কোন রাস্তা দিয়ে যাব, আমাদের কি কি আইনগত বিষয় জানা লাগবে, কি ডকুমেন্ট আমাদের সাথে থাকা লাগবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ভ্যাট এটা একটি, আমরা জানি যে আইন দিয়ে চলে, যেটা ফিসক্যাল ল। এবং ফিসক্যাল ল তো আমরা বুঝি যেটা আর্থিক আইনের সাথে সম্পৃক্ত। এবং বাংলাদেশে যে সকল আইন আছে, এই পর্যন্ত দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় 1200-র মতো ল আছে, ল, এবং 800-র মতো রুলস আছে, বিধি আছে। কারণ সব আইনের আবার রুলস হয় না বা প্রয়োজন পড়ে না। এই আইনগুলোর মধ্যে সব থেকে মোস্ট চেঞ্জেবল ল হচ্ছে ভ্যাট। এই জন্য ভ্যাট শুধু আইন দিয়ে ভ্যাট শেখা সম্ভব। কেন? কারণ এটা মোস্ট চেঞ্জেবল ল, প্রতিনিয়ত এই আইনটি চেঞ্জ হয়। এটা সাধারণ আইনের মতো না। সো আমাদের আমাদের মনে রাখতে হবে, ভ্যাটের ক্ষেত্রে আমাদের যে আইনটি আছে, মূল্য সংযোজন ও সম্পর্ক শুল্ক আইন 2012, এই হচ্ছে আইন। আইনে কি থাকে এটা আমাদের বুঝতে হবে। আইনে থাকে হচ্ছে সেকশন, ধারা থাকে, এবং মূল কথাগুলো আইনে থাকে, সাবস্টেন্টিভ কথা বলে, যে মূল বক্তব্যগুলো আইনে থাকে। আমরা যদি একটু দেখি, ধরেন এই যে ভ্যাটের আইনটি আছে, এই আইনে টোটাল 139টি সেকশন আছে। এই আইনটা আমাদের 139টি ধারা আছে, যেটা 18টি অধ্যায় আছে, এবং 3টি তফসিল সংযুক্ত আছে। তফসিল মানে বিশদ বিবরণ। এই যে 139টি সেকশন, এটি হচ্ছে আইনের মূল কথা। এই সেকশন গুলোতে, ধারাগুলোতে রয়েছে। ঠিক এই সেকশনের অ্যাগেনিস্টে দেখা যাচ্ছে আমাদের একটি ব্যাখ্যার প্রয়োজন, একটি ফর্মের প্রয়োজন। সেই বিষয়গুলো কিন্তু আমাদের রুলসে থাকে। এর অর্থ হচ্ছে আইন হচ্ছে মূল বক্তব্য, সাবস্টেন্টিভ কথাবার্তা, আর এর সাবঅর্ডিনেট বা সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে রুলস, বিধিমালা। ভ্যাট আইনের একটি মজার বিষয় হলো, ভ্যাট আইনে 18টি অধ্যায় আছে, ঠিক বিধিতেও 18টি অধ্যায় আছে, এবং অধ্যায়ের বিষয়গুলো সেম। যেমন ভ্যাটের 1 নম্বর অধ্যায় যে বিষয়গুলির আলোকে, রুলসের ঠিক 1 নম্বর অধ্যায় সেই বিষয়। কারণ ভ্যাটের 2য় নম্বর অধ্যায় যে বিষয় বর্ণনা করা হয়েছে, রুলসের 2য় অধ্যায় সেই বিষয় বর্ণনা করা হয়েছে। মানে একদম রিলেশনটা ইজিলি আপনি বুঝতে পারবেন, যে আমি একটা জিনিস জানবো, যার আইন প্লাস বিধি। তাহলে আমি যদি ফার্স্ট চ্যাপ্টারের ভ্যাটের কোনো বিষয় ব্যাখ্যা প্রয়োজন হয়, তাহলে ফার্স্ট চ্যাপ্টারের বিধিতে আমি চলে যাব, বিধিতে এই ব্যাখ্যাটা আমি পেয়ে যাব। আমাদের খুবই একটি এখানে চমৎকার বিষয় কাজ করেছে, যেটা অন্য আইনের ক্ষেত্রে আমরা দেখি না। এখানে আমরা যে চ্যাপ্টারে যে আইন আছে, ঠিক সেই চ্যাপ্টারে সেই রুলস আছে, সেই টপিকের উপর রুলস আছে। যেমন ভ্যাটের সংজ্ঞা, রুল আছে, রুলসেও ঠিক ডেফিনেশন গুলো আছে। তাহলে আমাদের এই বিষয়টা আমাদের জানতে হবে। এবং এই ভ্যাট জানার ক্ষেত্রে, ভ্যাট বোঝার ক্ষেত্রে আমাদের যেমন আইনের সেকশন গুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তবে সব সেকশন যে আমাদের পড়তে হবে বিষয়টা এরকম নয়। আমরা এখানে দেখিয়ে দেবো যে এক একটি ভ্যাটের এক একটা ধাপ আছে। একটা আছে আপনার চালান, একটা আছে রেজিস্টার, একটা আছে রেয়াত, একটা আছে বিডিএস, আর একটা আছে ভ্যাট রিটার্ন। মূলত ভ্যাট শিখতে হলে কয়েকটা স্পেসিফিক বিষয় আপনাকে জানতে হবে। সেইগুলো জানার জন্য যে সেকশন গুলোর সাথে রিলেট করে এবং যে বিধিগুলোর সাথে রিলেট করে, এটা আমরা খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আইনটা আইনটা বুঝলে আপনার প্র্যাকটিসটা সহজ হয়েছে। কারণ আপনি আইন না জেনে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। যদিও আমাদের এখানে ট্রেনিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করানো, প্র্যাকটিসের মাধ্যমে শেখা। এবং আমরা যেটা করি, যেমন
একটি চালান কিভাবে লিখতে হবে, এরকম প্রতিটি ফর্মের কিন্তু 10টা 15টা আমরা প্র্যাকটিস করাই, ফর্মে লিখে লিখে প্র্যাকটিস করাই। অনলাইনেও প্রতিটা নমুনা সফট কপি আপনাদেরকে দেওয়া হয়। আবার রেজিস্টারও সেই একই সিস্টেম, ভ্যাট রিটার্নও একই সিস্টেম, একদম প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখানো হয়। তারপরেও আপনাকে বেসিক জিনিসগুলো জানতে হবে। আজকে যেহেতু একদম ওপেনিং ডে, এই জন্য আমরা বেসিক বিষয়গুলোতেই আছি। এখানে ভ্যাট আইনে 3টি তফসিল, এই 3টি তফসিলই খুব গুরুত্বপূর্ণ। যেমন তফসিল 1-এ যেটা আছে যে আমাদের কোন পণ্যের উপর ভ্যাট নেই বা কোন সেবার উপর ভ্যাট নেই, এটা তফসিল 1-এ আছে। তাহলে আপনি যদি ফর এক্সাম্পল একটা কোম্পানি আপনার কাছে আসে যে আমার এই প্রোডাক্টের উপর ভ্যাট আছে কিনা একটু বের করে দেন, বা এই সার্ভিসটা আমি প্রোভাইড করি এটার উপর ভ্যাট আছে কিনা একটু জানতে, তখন আপনি কোথায় চলে যাবেন? তফসিল 1-এ চলে যাবেন। এই তফসিল 1-এ প্রোডাক্ট এবং সার্ভিসের লিস্ট আছে। যদি দেখেন যে এই লিস্টে ওই ব্যক্তির নাম আছে, তাহলে মনে করবেন যে এই সার্ভিস বা এই প্রোডাক্টের উপরে ভ্যাট নেই। তাহলে এই তফসিল 3টা খুবই গুরুত্বপূর্ণ। তফসিল 2-তে হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক। কোন পণ্যের উপরে বা সার্ভিসের উপরে সম্পূরক শুল্ক আছে, যে আপনার একটা পণ্য ইম্পোর্ট করবেন, তাহলে এটার উপরে সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা কিভাবে ফাইন্ড আউট করবেন? আপনি তফসিল 2-এ চলে যাবেন, সেখানে দেখবেন যে এটার উপর আছে কিনা। এবং আমরা জানি যে ভ্যাটের সাধারণ যে হার এটা হচ্ছে 15%। সেকশন 15 অনুযায়ী ভ্যাটের একটি জেনারেল রেট আছে, যে ভ্যাটের হার হচ্ছে 15%। বাট আমরা দেখি যে এই ভ্যাটের হার থেকে কোনো পার্থক্য আছে। এই 15%-এর বাহিরেও আমাদের জানেন ভ্যাট নিয়ে কিছু আন্দোলন হওয়ার কারণে এই 15%-এর বাহিরেও আমাদের অনেকগুলো পার্সেন্টেজ রাখা হয়েছে। এগুলোকে বলা হয় স্পেসিফিক রেট বা রিডিউস রেট বলতে পারেন, যেহেতু 15% হাইয়েস্ট রেট, মানে এর নিচে যা আছে সবগুলো হ্রাসকৃত বা সুনির্দিষ্ট বলতে পারেন। তাহলে এই হারগুলো আমাদের থার্ড শিডিউলে আছে। তাহলে এই 3টা তফসিলের 3টি ভ্যাটের অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। তো আমাদের এই আইনটা, মূল্য সংযোজন করা আইনের যে সেকশন, তো আমরা 139টি পড়বো, পাশাপাশি 3টা তফসিল অবশ্যই আমাদের খুব ভালোভাবে দেখব, এর বিকল্প কিন্তু নাই। তাহলে আমরা ফার্স্ট অন ভ্যাট শিখতে হলে আমাদের আইনটা শিখতে হবে, এটা নিয়ে কোনো মতনক্য নাই যে আইনটা শিখতে হবে। এখন আইনের অনেক বিষয় আমাদের বুঝে আসবে না, যে আইনের কোনো বিষয় আমরা বুঝতে পারছি না, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের ব্যাখ্যায় যেতে। এই আইনের যে সাবঅর্ডিনেট বা সাপোর্টিং, ধরেন আপনার ভ্যাট আইনে একটি জিনিস বলা থাকবে, রুলস এর ব্যাখ্যা থাকবে। ফর এক্সাম্পল যে আপনাকে ভ্যাট রিটার্ন সাবমিশন করতে হবে, এটা হচ্ছে আইনের বিষয়। এখন কিভাবে করবেন, অনলাইনে করবেন না ম্যানুয়ালে করবেন, বা কোন ফর্মটি পূরণ করবেন, সেই ফর্ম সহ এর যাবতীয় ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন রুলস। তার মানে ভ্যাট আইনে 75টি ফর্ম আছে। এখন এই ফর্মগুলো যদি আপনি খোঁজেন, যেমন আপনার কাছে তো আইনটা একটা মহাসমুদ্র মনে হবে, আপনি একদম এন্ট্রি লেভেলে যদি থেকে থাকেন যে আমি ভ্যাটের এই স্পেসিফিক ম্যাটারটা আমি খুঁজছি, তাহলে এটা কোথায় পাবো, কোথায় আছে? যদি আপনি 3টে শিডিউল দেখেন, এখানে তো আপনি 3টে বিষয় পেয়ে যাচ্ছে। এখন আপনি আইনে একটা জিনিস পেয়েছেন চ্যাপ্টার ধরেন 4-এ, এটা বিধিতে খুঁজতে চান, তাহলে বিধির চ্যাপ্টার 4-এ এটা ব্যাখ্যা পেয়ে যাবেন। এরকম ভাবে আপনি যদি খোঁজেন বিধিতে সকল পেয়ে যাবেন। যদি কোনো ফর্ম খুঁজতে চান, যে ভ্যাটের আমি দেখা যাচ্ছে যে ভ্যাট রিটার্ন সাবমিশন করব, এই 9.1টি খুঁজছি, বা আমি একটা চালান লিখবো চুক্তিভিত্তিক 6.4 ফর্মটি খুঁজছি, 6.4, বা আমার ডেবিট নোট লাগবে, আমার ক্রেডিট নোট লাগবে 6.7 6.8, এটা আমার দরকার। এখন এটার ফরম্যাটটা কোথায় আছে, এটা কোথায় দেওয়া আছে, কিভাবে এটা পূরণ করতে হবে, এই সব কিছু বলা আছে রুলস। এই জন্য রুলসটাও খুব ইম্পর্টেন্ট, আমরা আইনের পাশাপাশি এই রুলসটাও দেখি। এবং রুলসেও ঠিক একই বললাম, যে এখানেও কিন্তু আপনার 18টি চ্যাপ্টার আছে, 18টি অধ্যায় আছে, ওখানেও 18টি অধ্যায় আর এখানেও ঠিক 18টি অধ্যায়, এবং সেম ম্যাটার, সেম বিষয় আছে, এবং সাথে সাথে এই 75টি ফর্ম আছে। যেহেতু ভ্যাটের সকল কিছু চলে হচ্ছে এই মূসক ফর্ম ব্যবহার করে,
দেখা যাচ্ছে যে ভ্যাট অফিসার আপনাকে একটা নোটিশ ইস্যু করবে, এটাও একটা মূসক ফর্ম ইউজ। আবার আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যেমন আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করবেন, এটা অ্যাপ্লিকেশন করবেন, এটাও মূসক ফর্মের মাধ্যমে। আপনি রিটার্ন দাখিল করবেন, আপনি বেআইন গ্রহণ করবেন, এই সব কিছু একটি মূসক ফর্মের আন্ডারে হতে হবে। আবার আপনি একটি বি সার্টিফিকেট নিয়েছেন, এটাও দেখবেন একটি মূসক ফর্ম উপরে লেখা আছে 2 পয়েন্ট। এর অর্থ হচ্ছে ভ্যাটের সকল কার্যক্রম আপনার এই মূসক ফর্মের মাধ্যমে পরিচালিত হয়। এরকম ৭৫টি ফর্ম আমাদের এই রুলসে বিধিতে দেওয়া আছে, এবং এই রুলসটা কিন্তু আপনার আমাদের ১৩৫ ধারায় ক্ষমতা দেওয়া আছে যে এনবিআর এই রুলস তৈরি করার সক্ষম, বা তারা এইটা করতে পারবেন। সো এনবিআর কিন্তু এই রুলস গুলো, ব্যাখ্যাগুলো, ফর্ম গুলো তারা তৈরি করে তাদের সুবিধা মতো দাঁড়িয়ে। এখন আমরা যদি ভ্যাটের কোনো ফর্ম খুঁজি, তাহলে আমরা রুলসে চলে যাই। এই কথা আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে যে কোনো প্রয়োজনে যে কোনো ফর্ম খুঁজি, এগুলো রুলসে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমরা কি ভ্যাট নিয়ে কাজ করতে হলে এই যে ৭৫টা যে ফর্ম আছে, এই ৭৫টা ফর্ম কি আমাদের জানা প্রয়োজন? না, এই ৭৫টি ফর্ম আপনাদেরকে জানতে হবে। ভ্যাট নিয়ে কাজ করতে হলে এই ৭৫টি ফর্ম আপনাদেরকে জানতে হবে। এখানে আপনার দেখবেন ভ্যাটের ৩টে স্টেজে কাজ হয়। ১ নম্বর হচ্ছে ভ্যাটের লেনদেন। ১ নম্বর মনে রাখবেন, ৩টে স্টেজ খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বর হচ্ছে ভ্যাটে আমাদের লেনদেন, মানে ক্রয় বিক্রয়, এই কাজগুলো করা লাগে। তাই এই কাজগুলো করার জন্য আমাদের হচ্ছে চালান ফর্ম, যাকে আমরা বলি ভ্যাট চালান, যেটা হচ্ছে ভ্যাট 6.3 থেকে শুরু করে এই চালান ফর্ম গুলো শুরু হয়েছে। 6.3 থেকে শুরু করে 6.4, এরকম ভাবে এই মূসক চালান ফর্ম গুলো আছে। 6.3 কর চালান, 6.4 চুক্তিভিত্তিক চালান, 6.5 হচ্ছে যে আপনার ইন্টার ট্রানজেকশন বা এক জায়গা থেকে আরেক পণ্য স্থানান্তর চালান, 6.6 মানে যেটা হচ্ছে ভিডিএস কর্তন, 6.7 ক্রেডিট নোট, 6.8 ডেবিট নোট, 6.10 2 লাখ টাকার উপরে হলে চালান। তার মানে ১ নম্বর স্টেজ হচ্ছে আপনার চালান, নাম্বার 1, মনে রাখবেন। তাহলে এই চালান ফর্ম গুলো আপনার শিখতে। চালানের মধ্যে আমরা কয়টি ফর্ম শিখবো? 6.3, দেখেন 6.3 একটা, 6.4, 6.7, 6.5, 6.7, 6.8, 6.10, এই 6টি চালান ফর্ম আমরা শিখবো। তাহলে এখানে আমরা যদি প্রথম স্টেজে দেখি চালান স্টেজে, তাহলে আমরা 6টি চালান ফর্ম। দ্বিতীয় স্টেজ হচ্ছে রেজিস্টার। আমাদের সকল লেনদেন চালানের মাধ্যমে করতে হয়, এটা হচ্ছে ভ্যাটের একটি প্রাথমিক কার্যাবলী। এজন্য আমাদের 6টি ফর্মের প্রয়োজন বা 6টি চালানের প্রয়োজন, মনে রাখবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের, আমরা কি করি, আমরা ভ্যাটের যত ডকুমেন্ট গুলো আছে, এগুলো আমাদের এই চালানের যত লেনদেন আমাদের হয়, এগুলো লিপিবদ্ধ করে রাখতে, রেজিস্টার মেইনটেইন করতে হয়। এই রেজিস্টার হচ্ছে 3টা: 6.1, 6.2, 6.3, সরি 6.2.1। একটা হচ্ছে বিক্রয় রেজিস্টার, ক্রয় রেজিস্টার, ক্রয় বিক্রয় সমন্ত রেজিস্টার। তাহলে এখানে আমাদের 3টা আছে রেজিস্টার। প্রথমে আমরা চালান ফর্ম মোটামুটি 6টা শিখলে হবে, দ্বিতীয় রেজিস্টার 3টা শিখলে হবে: 6.1, 6.2, 6.2.1। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ কোর্সে। জাস্ট আমি একটা আপনাকে নলেজ দিচ্ছি যে এই বিষয়গুলো আমাদের কিন্তু প্রয়োজন। এই ফর্মগুলো ঘাবড়ে যাওয়ার কারণ নাই যে 75টা ফর্ম আমাদের শিখতে হবে, এরকম বিষয়। এরপরে আরেকটি স্টেজ হচ্ছে আপনি এই যে যে পণ্যগুলো সেল করবেন, বিক্রি করবেন, এই বিক্রি করার আগে এটাকে একটা মূল্য সহগ দিতে হবে, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। সেখানে একটি ফর্মে রয়েছে 4.3, যেটাকে বলা হয় উৎপাদক সহগ বা মূল্য সহগ, যেটার আগের নাম ছিল হচ্ছে প্রাইস ডিক্লারেশন। এখানে একটা ফর্ম কাজ করে। তাহলে আমাদের এখানে পেলাম হচ্ছে 6টা চালান, 3টা রেজিস্টার, ডিক্লারেশন একটা, এই হচ্ছে 10টা। আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার পরে আপনার যে দায়িত্বগুলো, সেখানে 3 স্টেজের দায়িত্ব। প্রথমত 1 নম্বর হচ্ছে চালান কর্তন করা, 2 নম্বরে রেজিস্টার মেনটেন করা, 3 নম্বরে যে কোনো পণ্য বিক্রির আগে এটাকে মূল্য সহগ দেওয়া বা ডিক্লারেশন দেওয়া, যে এই পণ্যের আমার পার্সেস ভ্যালু এত টাকা, আমি এত টাকা সেল। এই ডিক্লারেশন দেওয়ার পরেই আপনার সেলসটা শুরু। এরপরে আপনার এই যে সারা মাসের
যে ডিক্লারেশন হলো, যে সেলস হলো, যে রেজিস্টার মেইনটেইন হলো, এই তিনটা ডকুমেন্টের বেসিসে, এই তিনটা হিসাবের বেসিসে আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে। সেখানে 9.1 রয়েছে আর 9.2 রয়েছে। তালিকাভুক্তদের ক্ষেত্রে 9.2, আর ভ্যাট নিবন্ধন ক্ষেত্রে 9.1। এই ফর্মে আপনাকে রিটার্ন দিতে হবে। তাহলে দেখেন, রিটার্নের ফর্ম হচ্ছে বলা চলে দুইটা, এই দুইটা আমাদের জানতে হবে। আহ এরপরে আপনার 6.3, এই একটা আমাদের জানতে হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 2 আর 1 3, আর এখানে তিনটা 6টা, আর 6টা 12টা। এই 12টা ফর্ম মূলত আপনার, যদি ভ্যাট নিবন্ধন নিয়ে থাকেন বা তালিকাভুক্তি নিবন্ধন নিয়ে থাকেন, এরপরে এই 12টা ফর্মের কাজ আপনার মূলত করতে। আর নিবন্ধনের সময় আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, এটা হচ্ছে আপনার মূসক 2.1। তাহলে ধরা যায় এই যে 12-13টি ফর্ম আমাদের রয়েছে, এটি সাধারণত আপনার কার্যের ক্ষেত্রে ইউজ করা হয়। এই জন্য 75টি ফর্ম নিয়ে আপনার খুব বেশি করার দরকার নেই যে এত ফর্ম আমি কিভাবে শিখবো। না, আপনাকে এই 12-13টা ফর্ম শিখলে মোটামুটি ব্যাচ সম্পর্কে আপনার আইডিয়া, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ভ্যাটের যে ফর্মগুলো আছে 75টি, সেখান থেকে আমরা এই 12টি ফর্ম আমরা শিখতে পারবো বা আমরা জানতে পারি। এই হচ্ছে আমাদের বিষয়। এখন আসেন, আমরা দুটি বিষয় ক্লিয়ার করলাম আপনাদের, আমাদের যে জিনিসগুলো জানা লাগবে। ফার্স্ট ওয়ান আমাদের আইন, সেকেন্ডলি আইনের যে ব্যাখ্যা, ইলিস্ট্রেশন, এটাকে আমরা বলছি রুলস। রুলসে কি কি আছে, কোন ফর্মগুলো শেখা লাগবে, এটা মোটামুটি একটা হাইলাইটস এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। এখন দেখেন, শুধু আইন এবং বিধি দিয়ে কিন্তু আমাদের এই ভ্যাট এটা চলে, ঠিক আছে? তাহলে ভ্যাটটা আরো কি কি প্রয়োজন? 1 নম্বর হচ্ছে, আমি একটি কথা বারবার বলেছি, যে ভ্যাটটা হচ্ছে আমাদের মোস্ট চেঞ্জেবল লর মধ্যে একটি। এটা প্রতিনিয়ত চেঞ্জ, এবং কিসের মাধ্যমে চেঞ্জ হয় এটা আপনার ভালো করেই জানেন, যে আইন বা রুলস এর কোনো বিষয় চেঞ্জ করার ক্ষমতা এনবিআর কে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 135 সেকশনের আন্ডারে তিনি জারি করতে পারবেন। এই যে যে তিনি কোনো পরিবর্তন করতে পারবেন, এটা তিনি কিভাবে করবেন, এটা এসআরও জারি করে করবেন, স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। এটাও আইনের মতো কাজ করে। এটাকে আইনের ভাষায় বলা হয় সাবঅর্ডিনেট ল। এটা আইনের মতোই, এবং এর ইম্প্যাক্ট অ্যাপ্লিকেশনটা অ্যাজ অ্যাক্টের মতোই, অ্যাজ ল। তাহলে আমাদের এই যে ভ্যাটের যে আইন বিধিগুলো আছে, এটার যদি পরিবর্তন আমি জানতে চাই, তাহলে আমরা কোথায় চলে যাব? আমাদের এসআরওতে চলে যাব। এখন এই নতুন আইন হওয়ার পরে আমাদের প্রায় 237টি, আমি লাস্ট আপডেট, এরপর আরো কয়েকটি এসআরও এসেছে, 237টি এসআরও হয়েছে। তার মানে এটা আমাদেরকে বুঝতে হবে যে 237টি এসআরও সম্পর্কে আমাদের জ্ঞান থাকে। কারণ এই যে বিধির কোনো বিষয় পরিবর্তন হয়েছে, এসআরওর মাধ্যমে হয়েছে, বা আইনের কোনো বিষয়ে পরিবর্তন এসেছে, আইনে একটি হার ছিল, এছাড়া তো ভিন্ন হার বা অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে আমাদের শুধু আইন শিখলে হবে না, পাশাপাশি এছাড়া যেমন আমি আইনে অব্যাহতি আছে, এর পাশাপাশি আরো 80টি অব্যাহতি দেওয়া হয়েছে শুধু এছাড়াও দিয়ে। তাহলে আমি শুধু অব্যাহতি আইনে দেখলাম, এর বাহিরে তো আমার অব্যাহতি থাকতে পারে। এই বাহিরের অব্যাহতি গুলো কোথায় পাবো? এছাড়াতে। আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, প্রায় আরো 80টি অব্যাহতি, আইনে যে অব্যাহতি আছে ফার্স্ট অফ ছিল, এরপরে প্রায় 80 অব্যাহতি এসআরও আছে। যে 80 এসআরও শুধু অব্যাহতির কথাই বলা আছে। সো আমাদের এই এসআরও গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখাবো যে কোন বিষয়টি আইনে ছিল এবং এসআরওতে সেখানে কোন পরিবর্তনটি এসেছে। এটা না জানলে আপনি অনেক ক্ষেত্রে কাজ করতে যে হিমশিম খেয়ে যাবেন। এবং এসআরও গুলো সংকলন আপনার কাছে থাকতে হবে, বই আকারে থাকুক আর যেভাবেই। আর সব থেকে ভালো হয় যারা ভ্যাট নিয়ে কাজ করবেন বা ট্যাক্স নিয়ে কাজ করবেন, এক কথায় আমি বলি সবাইকে অবশ্যই প্রতিদিন একবার হলেও আপনার এনবিআর ওয়েবসাইট ভিজিট করুন। সেখানে আপডেট গুলো চলে আসে, এসআরও গুলো সেখানে আপনি দেখবেন, একদম সিরিয়ালি নিউজ আকারে আসে।
সেখানে যদি আপনি দেখেন আপনি মোটামুটি আপডেট, কারণ যারা ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করবে তাদের অবশ্যই একটু আপডেটেড হতে হবে, একটু এক্সপার্ট হতে হবে এই লেভেল। এরপর সাধারণ আদেশ আছে। সাধারণ আদেশটাও এটা একটা আহ, বিজ্ঞপ্তির মতো। বিজ্ঞপ্তির এই কারণে আমি বললাম, ধরেন আপনাকে ভ্যাট নিবন্ধন কে নিবে, কে, আমাদের সেটা কিন্তু আইনে 4 ধারায় বলা আছে যে কে ভ্যাট নিবন্ধন নিবে। সেখানে কিছু কন্ডিশন আছে টার্নওভার বেসিসে এবং কিছু নির্দিষ্ট ব্যক্তির কথা বলা আছে। একটি সাধারণ আদেশ জারি করে সাধারণত 17, সেখানে বললো যে এই টার্নওভার ভ্যাট আইনে যা বলছে, 4 ধারায় যা বলছে টার্নওভারের কথা, এই সব কিছু না। আপনি এই সাধারণ আদেশ 17-তে আমি নাম দিয়েছি, এর মধ্যে যারা পড়বেন তাদেরকে ভ্যাট নিবন্ধন বাধ্যতা। সাধারণ আদেশ 17 যে সমস্ত মানুষের নাম থাকবে, এটা সাধারণ একটা আদেশ, তাদেরকে ভ্যাট নিবন্ধন বা বিআইএন গ্রহণ করতে, আপনার টার্নওভার থাকুক বা না। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা আপনাকে সাধারণ আদেশ দিয়ে এরকম 63 সাধারণ আদেশ আছে সকলের জন্য প্রযোজ্য। যে আপনি যদি দেখা যাচ্ছে যে কোনো আহ, যে আমাদের সুপার শপের মালিক হন, আপনাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে, সাধারণ আদেশ 17-তে বলা আছে। দেখা যাচ্ছে আপনি কোনো শপিং মলে আপনার দোকান আছে, আপনার দোকানের বিজনেস যাই হোক না কেন, কারোবার যাই হোক না কেন, আপনাকে নিতে হবে সাধারণত 17। এইগুলোকে আদেশ, সাধারণ আদেশ বলা হয়েছে, আদেশের মাধ্যমে কিছু করা হচ্ছে। এছাড়া বিশেষ আদেশ, স্পেসিফিক সেকশন, যে সবার জন্য না, কিন্তু ধরেন আপনার একটা এলাকার জন্য বা একটা বিজনেসের জন্য, শুধু এক্সপোর্টের জন্য এই বিষয়টা প্রযোজ্য হবে, এরকম যদি কোনো অর্ডার থাকে এটাকে বলা হয় এসও বা স্পেশাল অর্ডার ফর স্পেসিফিক ম্যাটার, স্পেশাল অর্ডার ফর স্পেসিফিক। অ্যান্ড আরেকটি বিষয় থাকে, ধরেন আপনি আইনের একটি ক্লজ করার পরে এটা কোশ্চেন অফ লতে চলে আসছে। যার কারণ হচ্ছে কোশ্চেন অফ লতে যখন আসে তখন আপনি এখানে এনবিআর এর কাছে এটা ব্যাখ্যা চাই, অথবা এনবিআর স্বতঃস্ফূর্ত হয়ে কোনো বিষয়ের ব্যাখ্যা আপনাকে দিতে পারে বা সকল জনসাধারণের জন্য দিতে পারে। এরকম ব্যাখ্যাপত্র আছে। এনবিআর এ পর্যন্ত নতুন আইন হওয়ার পর 14টি ব্যাখ্যাপত্র আছে। তাহলে আপনার একটা বিষয় বুঝে আসছে না, সেক্ষেত্রে এনবিআর এর ব্যাখ্যা থাকতে পারে। দেখতে হবে যে এনবিআর এর সেখানে এই ম্যাটারটি আমি বুঝতে পারছি না, এনবিআর আসলে এই ম্যাটারের কোনো ব্যাখ্যা আছে। আপনাকে ভ্যাট শিখতে হলে প্রাথমিকভাবে এই 6টি বিষয় অবশ্যই জানতে হবে। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের প্রতি বছরে ফিন্যান্স অ্যাক্ট হয়, অর্থ আইন হয়। আমরা মোটামুটি সবাই অবগত আছি যে প্রতি বছর বাজেটের সময় আমাদের এই ফিন্যান্স অ্যাক্টটা তৈরি করা হয়। এই ফিন্যান্স অ্যাক্টে আমাদের ট্যাক্স এবং ভ্যাটের ব্যাপক পরিবর্তন করা হয়। কারণ এই ফিন্যান্স অ্যাক্টটি করার পিছনে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড আছে, কেন আমাদের প্রতি বছরে বাজেট হয়, কেন এদিকে আমরা যাব না। এতটুকু মনে রাখেন যে অর্থ আইনে আমাদের কিন্তু এরকম ব্যাপক কিছু পরিবর্তন আসে। এই যে যে পরিবর্তনগুলো আমাদের আসে, এই পরিবর্তনগুলো আমাদের কিসে থাকে? ফিন্যান্স অ্যাক্টে থাকে। এই বছরে যে চেঞ্জ আসছে ভ্যাটের ক্ষেত্রে, সামারি এসআরও সহ যা যা চেঞ্জ হয়েছে, এবং ভ্যাটের যে আমাদের যে বাজেটের যে বক্তব্য, সেখানে ভ্যাটের যে বিষয়গুলো চেঞ্জেস এসেছে, সবগুলো আমাদের ফিন্যান্স অ্যাক্টে থাকে। এই জন্য প্রতি বছর আমাদের এই ফিন্যান্স অ্যাক্টটা আমাদের দেখতে। তাহলে আমরা এই আইনগুলো দেখার পাশাপাশি, 6টা আইন দেখার পাশাপাশি ফিন্যান্স অ্যাক্টটা দেখি, অর্থ আইনটা দেখি। যে অর্থ আইন লাস্ট 2023-এ কি আছে, আবার আমাদের এই জুনের পরে জুলাই থেকে 24-এ কিন্তু আরেকটি অর্থ আইন আসবে, সেখানে আমাদের কি আছে এই বিষয়টা জান। 7 নম্বর পয়েন্ট, আরেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। যারা ভ্যাট নিয়ে, বিশেষ করে আমরা যারা কোর্টে ভ্যাট নিয়ে কাজ করি, আমাদের তো ধরেন একদম ভ্যাটের সার্কেল থেকে শুরু করে হাইকোর্ট ডিভিশন পর্যন্ত কাজের একটা এক্সপিরিয়েন্স আছে। এ কারণে আমরা প্রতিটি স্টেজ খুব ভালোভাবে আপনার সামনে উপস্থাপনা করতে পারবো, বিকজ আপনার এই বিষয়গুলো দীর্ঘদিন প্র্যাকটিস করছে, জানি যে কোন স্টেজে কি কি কাজ আছে, সেভাবে কি আপনাদের সামনে উপস্থাপনা ইনশাল্লাহ প্রেজেন্টেশন করতে পারবো এবং প্র্যাকটিক্যালি সব বিষয়গুলো দেখাতে। এনবিআর এর সাথে এই ভ্যাটের কোন ম্যাটারে যদি আপনার কনফ্লিক্ট অ্যারাইজ হয় বিটুইন এসএসসি এন্ড এনবিআর, যে লাস্ট স্টেজে আমরা জানি যে একটা প্রসিডিংস আছে, প্রথমে আপনার অ্যাপিল, তারপর ট্রাইব্যুনাল, দেন হাইকোর্ট ডিভিশন ফর রেফারেন্স অর রিট। দুইটাই হতে পারে, হাইকোর্ট ডিভিশন, রেফারেন্স অথবা রিটে যেতে পারে।
ভ্যাটের এরকম কোনো মামলা যদি হাইকোর্ট ডিভিশন পর্যন্ত চলে যায় অ্যাজ এ রেফারেন্স অর রিট পিটিশন আকারে, সেখানে কিন্তু আমাদের কোর্ট একটা জাজমেন্ট দেয় বা একটা রুল ইস্যু করে। এই কোর্ট যদি কোনো বিচার করে, জাজমেন্ট দেয় রেফারেন্স কেসে, তখন এটাকে আমরা পরবর্তীতে কেস ল বা প্রিসিডেন্ট বা নজির আইন হিসেবে আমরা দেখতে পাই। এবং আপনি দেখবেন আমাদের 13 নম্বর কোর্টে রেগুলারলি এই ভ্যাটের এরকম রেফারেন্সে অনেকগুলো কেস হচ্ছে এবং আমরাও প্রতিনিয়ত করছি। এই নেক্সট এই বৃহস্পতিবার আমার 3টে ফাইলিং আছে হাইকোর্টে ভ্যাট ম্যাটার। তো এরকম ভাবে মানে প্রতিনিয়ত কিন্তু ভ্যাটের এরকম কিছু কেস পায়। এখান থেকে হাইকোর্ট ডিভিশন যদি কোনো জুডিশিয়াল ডিসিশন দিয়ে থাকে এই বিষয়ের উপরে, তাহলে আমরা এটা পরবর্তীতে আমাদের একটা আইনের বেসিক প্রিন্সিপাল আছে যে সুযোগ আমাকে একবার দেওয়া হবে, এটা পরবর্তীতে আর কাট করা যাবে। তাহলে এরকম ভাবে যদি একবার একই বিষয়ের উপরে আপনি সুযোগ পেয়ে যান, তাহলে অন্যজনও সেম বিষয়ের উপরে সেম ম্যাটারে অবশ্যই তিনি সুযোগ পাবেন। আইন তাকে এটাকে কাট করতে পারবে না, সুযোগ না, এটা আইনের একটি প্রিন্সিপাল। তো আমরা এই কারণে রেফারেন্সে যাই হাইকোর্ট ডিভিশনে, যে আমরা একটা বিষয় দেখলাম যে একজন ক্লায়েন্টকে এই বিষয়ে বেনিফিট দেওয়া হয়েছে। তো পরবর্তীতে কোশ্চেন অফ ল গ্রাউন্ডে আমরা ওই বিষয়ে আবারও মেরিট দাবি করতে পারি বা ওই বিষয়ে আমাদের কোর্ট আমাদের পক্ষে রায় দিতে পারে। এজন্য এটাকে আমরা বলেছি কেস ল বা রেফারেন্স ল বা নজির আইন বা প্রিসিডেন্ট, যেটা আমি বলি না কেন। তাহলে যারা আমরা একটু উচ্চতর ভ্যাট প্র্যাকটিস করতে চাই, মানে কোর্ট পর্যন্ত যারা এখানে অ্যাডভোকেট আছেন হাইকোর্টের, তারা এই বিষয়টা ক্লিয়ার হবে। তারা কিন্তু এই পর্যন্ত আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলছি প্রসিডিংস গুলো এভাবে আসবে। তাহলে এই যে আমরা 8টি বিষয়ে বললাম, আপনার যদি এই 8টি বিষয়ে মোটামুটি একটি জ্ঞান থাকে, তাহলে আপনি ভ্যাটের কাজটি শুরু করুন। ভ্যাটের কাজ করতে গেলে আপনাকে এই 8টি বিষয়ের উপরে নলেজ থাকতে হবে বা নলেজ থাকা প্রয়োজন। এই ছাড়া কিন্তু আপনি ভ্যাটের কাজ করতে পারবেন না। এবং ভ্যাট একদমই একটি সহজ বিষয়। প্রথম কথা হচ্ছে একদমই সহজ বিষয়। হয়তো অনেকের কাছে আজকে প্রথম কঠিন মনে হতে পারে, এত কিছু শিখবো, সেটা এরকম নয়। আপনি তো এক একটা কোম্পানির কাজ করবেন, একটা কোম্পানির কাজ করতে গেলে আমি বললাম যে তার 3টে স্টেজ আছে ভ্যাটে। প্রথমত তার নিবন্ধন নিলেন, নিবন্ধন নেওয়ার পরে তার চালানগুলো মেইনটেইন করতে হয়, রেজিস্টার খাতাগুলো মেইনটেইন করতে হয়, তার রেয়াত এবং ভিডিএস এর একটা বিষয় আছে, মূল্য ঘোষণার একটা বিষয় আছে, দেন ভ্যাট রিটার্ন। এই যে যে আপনার ধাপগুলো আছে, এই ধাপগুলো যদি সহজে আপনি বুঝে ফেলেন একটা কোম্পানি, তাহলে আপনার কাছে এই ভ্যাটের প্র্যাকটিসটা একদম ইজি হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তাহলে এই যে যে ছোট যে কয়েকটা স্টেজ আমি বললাম, এটা আপনাকে বুঝতে হবে। এইগুলো বুঝতে যে আপনার এই আইনি বিষয়গুলো চলে আসবে। আমাদের উদ্দেশ্য আইন বুক মুখস্থ করা বা আইন পড়া না, আমাদের উদ্দেশ্য আপনাকে ভ্যাটটাকে প্রপারলি বোঝানো বা ভ্যাটটাকে যাতে প্রপারলি আপনি আয়ত্ত করতে পারেন সেই সিস্টেম। এখন ভ্যাট কারা দিবে, এটা তো বলছি ভ্যাট দিবে ভোক্তা, কিন্তু ভোক্তার কোনো লাইবিলিটি নাই, কোনো লাইবিলিটি নেই। আপনি পার্সেস করেছেন, গভর্নমেন্ট আপনাকে ধরবে না যে আপনি যে একটা পণ্য পার্সেস করলেন এখানে কি ভ্যাট আপনি জমা দিয়েছেন কিনা। যেমন আপনি ইনকাম করেছেন, ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে পার্সোনালি লাইবেল, আপনাকে নোটিশ করবে যে আপনি ট্যাক্স কম দিয়েছেন বা ট্যাক্স ফাঁকি দিয়েছেন। কিন্তু ভ্যাট কি কখনো আপনাকে এরকম কোনো নোটিশ ইস্যু করেছে? করে নাই। কেন করে নাই? বিকজ ভ্যাটের লাইবিলিটি আপনার না। যদিও আপনি ভ্যাট পরিশোধ করেন, যেহেতু এটা ইনডিরেক্ট, তার মানে ভ্যাট পরিশোধ করবে রেজিস্টার্ড পার্সন, বিআইএন হোল্ডার যারা, তারা ব্যবসায়ী। এখন কথা হচ্ছে আপনার কাছে একজন ব্যক্তি এসেছে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে। আপনারা তো যারা অ্যাডভাইজার ভ্যাট সাপোর্ট দিবেন, তাদের কাছে তো অবশ্যই আসবে। প্রথম আপনাকে যে প্রশ্নটি করবে, আমরা একদম প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো পাই সেভাবে আমরা শুরু করি। প্রথম আপনাকে যে কোশ্চেনটি করবে যে ভাই আমি তো এরকম ব্যবসা করি, তাহলে আমার কি আসলে ভ্যাট নিবন্ধন নিতে হবে কি? বা না নেওয়ার কোনো উপায় আছে কি না। কারণ অনেকে বলছে ভ্যাট ছাড়া লেনদেন করবেন, এরকম কোনো ইস্যু আছে। তো আমি ভ্যাট নিবন্ধন নিব কিনা বা আমার জন্য জরুরি কিনা, তো এটা আপনি কিভাবে বুঝবেন? প্রথম কথা হচ্ছে একজন ব্যক্তি কিভাবে বুঝবে যে আমাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে বা টার্ন ওভার রেজিস্ট্রেশন, তালিকাভুক্ত রেজিস্ট্রেশন নিতে হবে? এর বোঝার উপায়টা আমি বলি। প্রথমত দেখবে, আমি বলছি যে ভ্যাট রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে, এই বিষয়টা আমাদের সাধারণ আদেশ 17 থেকে স্পষ্ট করা আছে।
ওই ব্যক্তি সাধারণত 17 পড়বে, দেখবে তার ওখানে প্রোডাক্ট বা সার্ভিসের নাম আছে কিনা। যদি সাধারণ আদেশে ওই ব্যক্তির নাম থাকে, তাহলে মনে করবে যে আমার টার্নওভার যাই হোক না কেন আমাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। তাহলে 1 নম্বর, সে দেখবে যে সাধারণ আদেশ 17-তে আমার নাম আছে কিনা। যদি 17-তে আমার নাম থাকে তাহলে অবশ্যই আমাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। 17-তে কিছু উৎপাদনকারীর নাম আছে, কিছু সেবা প্রদানকারীর নাম আছে। আহ তাহলে এই যে উৎপাদনকারী বা সেবা প্রদানকারী বা আমদানিকারক, তাদেরকে ভ্যাট নিবন্ধন নিতে হয় বাধ্যতা। এবং বলা আছে ওখানে শপিং মলের কথা বলা আছে, সুপার শপের কথা বলা আছে, এই বিষয়গুলো স্পেসিফিক্যালি সেখানে বলা আছে। তাহলে যদি আপনি দেখেন যে আপনার রেস্টুরেন্ট বিজনেস, ভ্যাট নিবন্ধন নিতে হবে কিনা, সাধারণত 17-এ 1 নম্বরে বলা আছে রেস্তোরাঁ থাকলে নিতে হবে। তার মানে আপনি দেখলেন যে এইখানে ওই ব্যক্তির নাম আছে, ওই উৎপাদনকারীর নাম আছে বা ওই সার্ভিসের নাম আছে, তাহলে তাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে নিঃসন্দেহে। আমাদের প্রথম কোশ্চেন এইটা, যারা ভ্যাট নিয়ে কাজ করি, যে আমার ভ্যাট নিবন্ধন নিতে হবে কিনা। আমি আপনাদের যে প্রশ্নগুলো সেটা নিয়েই কথা বলবো বা সেটার আনসার দিচ্ছি। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর আপনি কিভাবে সলভ করবেন, সাধারণত 17 দেখবেন যে আসলে আপনি ভ্যাট নিবন্ধন নিতে বাধ্য কি না। হ্যাঁ, দেখলেন সাধারণত 17-তে নাম নেই, তখন আপনি আরেকটা কথা চিন্তা করবেন, আমি যে প্রোডাক্টের বিজনেস করি এখানে সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা। যদি থাকে আপনাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। Okay. দেখলেন আপনি আমদানি রপ্তানি বিজনেস করেন, আপনার ইম্পোর্ট লাইসেন্স আছে, এক্সপোর্ট লাইসেন্স, আপনাকে ভ্যাট বিআইএন লাগবে ম্যান্ডেটরি। আপনি কোনো টেন্ডারে অংশগ্রহণ করবেন, কোনো চুক্তি, যে যারা কন্ট্রাক্টর সাপ্লায়ার আছে তাদেরকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। তাহলে এই 4টে বিষয় আপনি আগে ফাইন্ড আউট করবেন। যদি আপনি ইম্পোর্ট করেন, আপনার টার্নওভার যাই হোক না কেন, বিজনেস যাই হোক না কেন, আপনাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি চুক্তি ভিত্তিক বিজনেস করেন, টেন্ডারে ফার্স্ট ক্লাস বিজনেস করেন, তাহলে আপনাকে ভ্যাট নিবন্ধন দিতে হবে। তাহলে প্রথমত আপনি এই বিষয়গুলো ইনশিওর হবেন যে আপনাকে প্রকৃত পক্ষে ভ্যাট নিবন্ধন নিতে হবে কিনা, এই 4টি জিনিস। আর কোনো কিছু দেখার দরকার নেই, এই 4টি জিনিস আপনি দেখলেন যে হ্যাঁ আমার এখানে নাম আছে, ভ্যাট নিবন্ধন নিতে হবে। এরপর দেখলেন যে এই 4টির কোনোটিতে আমার নাম নাই, তখন আপনি দেখবেন যে আপনার বিজনেসের টার্নওভার কত। এই টার্নওভারের একটা সংজ্ঞা আছে। টার্নওভার বলতে কিন্তু আপনার 12 মাসের সেলস না। সেলসের মতো কয়েকটা বিষয় আছে, যেমন অব্যাহতি থাকবে না, মূলধনী থাকবে না, আপনার কোম্পানির কোনো অংশের বিক্রি থাকবে না, এরকম যেগুলো একদম ভ্যাটেবল পণ্য, যে পণ্যের উপর ভ্যাট হয়, এরকম ভ্যাটেবল পণ্যের 12 মাসের সেলস। এটা আপনার কোনো ক্যাপিটাল অ্যাসেটের সেলসও না, এটা অন্য কোনো লাইবিলিটিও না। কারণ আপনার অ্যাকাউন্টে যা ডিপোজিট হয়েছে, এখন তো খুব জটিল বিষয় হয়েছে, আপনি জানেন যে ভ্যাট ডিপার্টমেন্ট যে কাজগুলো করা শুরু করেছে, তারা কিন্তু আগে কখনো সিএ যে অডিট রিপোর্টটা, এটা কখনো চায়নি। এখন ভ্যাট ডিপার্টমেন্ট কিন্তু অলরেডি এটাকে কল করছে যে আপনার অডিট রিপোর্ট নিয়ে আসেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আমরা দেখি যে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট সব তো একই অডিট রিপোর্টের বেসিসেই হয়, কিন্তু অনেক সময় আমার কাছে যে মামলাগুলো রিসেন্টলি এসেছে, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের সব থেকে বেশি যে মামলাগুলো এসেছে সেখানে আমাদের ইনকাম ট্যাক্সের সাথে ভ্যাটের সাথে তারা অমিল। যেমন একজন ব্যক্তি ইনকাম ট্যাক্সের 1 কোটি সেল দেখিয়েছে, ভ্যাটে 50 লাখ, কারণ ভ্যাট কিছু ফাঁকি দিয়েছে। পরবর্তী সিএ রিপোর্টে কিন্তু 1 কোটি সেল দেখা, তখন ওই অনুযায়ী তাকে ভ্যাট দাবি করছে। এরকম ক্লেম গুলো আসছে। এখন যারা ট্যাক্স নিয়ে কাজ করতে চান বা ভ্যাট নিয়ে কাজ করতে চান, আপনারা 3টি আইন জানবেন। এখানে অনেকে আছেন আজকে যারা হয়তো বা ফ্রি ক্লাসটি করবে, তাদের উদ্দেশ্যে বলা। 1 নম্বর হচ্ছে ভ্যাট তো অবশ্যই জানতে হবে, পাশাপাশি ট্যাক্স এবং কোম্পানি ল। কোম্পানি ল জানার কারণে তারা কিন্তু অনেকটা আরজিএসটির ম্যাটার গুলো না বোঝার কারণে কোম্পানি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে আমরা যখন কাজ করব, আমাদের এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। এজন্য আমি বলছিলাম যে আমাদের টার্নওভারটাও বুঝতে হবে। এই টার্নওভারটা কিন্তু আমাদের টোটাল ব্যাংকের ডিপোজিট এটা নয়, এখানে টার্নওভার বলতে ভ্যাটেবল পণ্যের সেলস কিন্তু। তাহলে এরকম ভাবে আমাদের যদি 12 মাসের টার্নওভার 3 কোটি টাকা ক্রস করে, তাহলে আমাদের ভ্যাট নিবন্ধন দিতে হবে। তাহলে আমরা প্রথমত দেখবো যে আমরা আবশ্যিক ভাবে আছি কিনা। এই 4জন ব্যক্তি হচ্ছে আবশ্যিক ভাবে, যাদের 17-তে নাম আছে আবশ্যিক ভাবে, সম্পর্ক শুল্ক অন্য বিজনেস করেন আবশ্যিক ভাবে, আমদানি রপ্তানি বিজনেস করেন আবশ্যিক ভাবে, টেন্ডার আবশ্যিক ভাবে, আর বাকিরা হচ্ছে টার্নওভারের উপর বেসিসে। তাহলে 2টা বেসিসে আপনার ভ্যাট নিবন্ধন নিতে হয়, একটা হচ্ছে আবশ্যিক ভাবে আর একটা হচ্ছে টার্নওভারের উপর।
টার্নওভারের উপর ভিত্তি করে কারা নিবে? যাদের 3 কোটি টাকা টার্নওভার, আর বাকিরা আবশ্যিক। তাহলে আমাদের কাছে যে এগুলো একদম প্রথম যে কোশ্চেনটা আসে আমি দেখি এটা হচ্ছে আমার ভ্যাট নিবন্ধন নিতে হবে কি। এরপরে যে কোশ্চেনটি পড়ে যে আমার তো ভ্যাট নিবন্ধন আমার নিতে হবে, আমি বুঝতে পেরেছি, তাহলে ভ্যাট নিবন্ধন নিলাম। 2.1-এ আমি অ্যাপ্লিকেশন করলাম, মানে নির্ধারিত প্রসিডিংস মেনটেন করে 2.3-তে আমার ভ্যাট নিবন্ধন সার্টিফিকেট চলে আসে। এখন আমার কাছে, এখন আপনার কি দায়িত্ব? আপনি রেজিস্টার্ড হয়েছেন, ভ্যাট নিবন্ধন নিয়ে ফেলেছেন, আপনার কি কি দায়িত্ব আছে এটা আগে প্রথমত নির্ণয় করতে হবে আমি যে প্রোডাক্টের বিজনেসটা করি বা যে সার্ভিস দেই সেখানে আসলে ভ্যাট আছে কিনা, বা ভ্যাট থাকলে ভ্যাটের হার কত। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি ভ্যাটের হার না জেনে, ভ্যাট আছে কিনা এটা না জেনে তো ভ্যাটের চালান লিখতে পারবেন। কারণ ভ্যাটের কাজটা কয়টা স্তর হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আলোচনায়, যে প্রথমে চালান স্তর, চালান লিখতে হয়, এরপরে রেজিস্টার মেনটেন করতে হয়, এরপরে ভ্যাট রিটার্ন দিতে হয়। এর মাঝে হচ্ছে মূল্য সহক দিতে হবে। এই টোটালে 4টে স্টেজ আছে, এই 4টে স্টেজে ভ্যাটের কাজ। কারণ ভ্যাটের কাজ তো আপনি শুরু করবেন, শুরু করার আগে প্রথমে আপনার চালান লিখতে হবে। এই 6.3, 6.4, 6.5 এরকম চালানগুলো আপনি লিখবেন। লিখতে গেলে প্রথমে আপনার কি জানতে হবে যে আমার প্রোডাক্টের উপর ভ্যাট, ভ্যাট কত পার্সেন্ট, এরপরে আপনি কাজটা শুরু করবেন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার একটা প্রোডাক্ট হলে আমার এই প্রোডাক্টের উপর ভ্যাট আছে কিনা বা ভ্যাটের হার কত? যেমন আমি একটা কথা বলেছি যে আমাদের প্রথম তফসিলে বলা আছে যে যে সকল প্রোডাক্টের নাম আছে সে সকল প্রোডাক্টের উপরে কোনো ভ্যাট। তাহলে 1 নম্বর কথা হচ্ছে আমাদের একটা আইডি তফসিল আছে, এই তফসিলে আমাদের নাম দেওয়া আছে, তাহলে যাদের নাম আছে সেখানে কিন্তু আমাদের কি নাই? ভ্যাট নাই। এখন প্রথম তফসিলে আপনার নাম নাই, তার মানে আপনার উপর ভ্যাট আছে। এখন শুধু প্রথম তফসিল না, এখানে আরেকটা কথা বলে, আর আমাদের 80টা প্রোডাক্ট, 80টা এসআরও আছে শুধু অব্যাহতির উপর। তাহলে আপনি শুধু প্রথম তফসিল দিয়ে কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না, পাশাপাশি ওই 80টা এসআরও দেখতে হবে এখানে নাম আছে কিনা, যদি থাকে আপনার ভ্যাট। আর যদি দেখেন আমার এই 80টা এসআরতেও নাম নেই, প্রথম তফসিলেও আমার নাম নেই, তার মানে আপনার ভ্যাট আছে। যদি থেকে থাকে, আপনার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমার উপর যদি ভ্যাট থেকেই থাকে আমার ভ্যাটের হার কত। তাহলে আমি দেখতে পারি যে প্রথম তফসিলে নাম থাকলে আমার উপর ভ্যাট নাই, আর 80টি অব্যাহতির এছাড়াও আছে, এখানে থাকলে ভ্যাট নেই। এই 80টি এছাড়াও আমি দেখাবো। এই যে যে প্রোডাক্ট আমি পেয়ে গেলাম আমার ভ্যাট নেই, যদি থেকে থাকে, যদি দেখি না এটা নাই তার মানে আমার ভ্যাট আছে। এখন আমার ভ্যাট থাকলে আমার প্রোডাক্টের ভ্যাটের হার কত এটা আমি কিভাবে নির্ধারণ করব? প্রথম কথা হচ্ছে দেখবো যে আমার তো ভ্যাট আছে, এটা আমি কনফার্ম হলাম এছাড়াও এবং প্রথম তফসিল দেখে। দ্বিতীয়ত দেখবো আমার থার্ড শিডিউলে, তৃতীয় তফসিলে আমার সুনির্দিষ্ট হারে ভ্যাট আছে, সেখানে আমার প্রোডাক্টের নাম আছে কিনা। যেমন সেখানে 10%-এর কথা বলা আছে, 7.5%-এর কথা বলা আছে, 5%-এর কথা বলা আছে, এরকম যেগুলো রিডিউস রেট, হ্রাসকৃত হয়, সবগুলো আমার থার্ড শিডিউলে বলা আছে। তাহলে আমি দেখবো যে থার্ড শিডিউলে যে প্রোডাক্ট গুলো আছে সেখানে আমার নাম আছে কিনা, থাকলে ওই হারে ভ্যাট হবে, স্পেসিফিক রেটে ভ্যাট হবে, নির্দিষ্ট হারে। যদি দেখি না সেখানে আমার নাম নাই, তাহলে আমার ভ্যাটের হার 15%। তাহলে আমার ভ্যাটের একটি আদর্শ হার আছে 15%। তাহলে আমি যদি স্পেসিফিক রেটে আমার নাম না থাকে তার মানে আমার ভ্যাটের হার 15%। খুবই সহজ কথা। তাহলে আমরা ভ্যাটের হারটা কিভাবে নির্ণয় করব? প্রথমত দেখবো যে অ্যাকচুয়ালি আমার ভ্যাট আছে কিনা। এটা বোঝার জন্য আমরা কোন তফসিল দেখবো? প্রথম তফসিল 80টা এসআর, প্রথম তফসিল এবং 80টা এসআর অব্যাহত এসআর দেখলাম সেখানে আমার নাম নেই, এর অর্থ আমার ভ্যাট আছে। যদি থেকে থাকে তাহলে আমার ভ্যাটের হার কত হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তখন আমরা চলে যাব যে আমাদের এই তফসিলে, যে থার্ড তফসিল, যেখানে স্পেসিফিক্যালি ভ্যাটের হার গুলো বলা আছে, যে এটার হার 10%, এটার হার 5%, এটার হার 7.5% বা স্পেসিফিক। দেখলাম যে সেখানেও আমার নাম নেই, তার মানে আমার ভ্যাটের হার অবশ্যই আছে, আর যে হার আছে সেটা হচ্ছে 15%। কারণ ভ্যাটের মূলত হার হচ্ছে সবার জন্য 15%, আর ব্যতিক্রম হচ্ছে থার্ড শিডিউল। তাহলে আগে ব্যতিক্রমটা যদি আমরা দেখি, তাহলে কারণ আমাদের তো হাজার হাজার প্রোডাক্ট,
আমি তো প্রোডাক্ট খুঁজে পাবো না, মানে কয়েক লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। এখন আমি একটা প্রোডাক্টের যেটা আজকে আবিষ্কৃত হয়েছে সেটার নাম কিন্তু আমাদের তৃতীয় তফসিলে নাই, ওটার ভেজাল হার 15%। সহজেই বুঝে যায় যে একটা হারকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখন আমরা আসি যে তাহলে এই যে এরপর অনেক বিষয় আসলে আজকে আলোচনা করার বিষয় ছিল, যেমন আমরা ভ্যাটের হার নির্ণয় করার পর আমাদের কাছে, ফর এক্সাম্পল আপনি ভ্যাটের হার নির্ণয় করে ফেললেন, তখন আপনার কাজ, তখন আপনার কাজ হচ্ছে চালান মেইনটেইন করা। চালান মেইনটেইন করলে এবং বিক্রির আগে অবশ্যই আপনাকে 4.3 দিতে হবে। অর্থাৎ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট যেটা মূল্য সহ, এটা আপনাকে দিতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। এখানে আমাদের আইনি অনেকগুলো বিষয় আছে। এরপরে কি করলেন, আপনার এই যে সেলস যেগুলো হলো সবগুলো আপনি রেজিস্টারে লিপিবদ্ধ করলেন। আপনি কিন্তু ভ্যাটের ম্যাক্সিমাম কাজই কিন্তু আপনাকে অফলাইনে করতে হবে, যদিও অনলাইনে আমরা বলি শুধু ভ্যাট রিটার্নটা দেওয়া যাচ্ছে, কিছু কাজ অনলাইনে করা যাচ্ছে, কিন্তু এই রেজিস্টার মেইনটেইন বা চালান মেইনটেইন এটা আপনাকে অফলাইনে করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র যাদের 5 কোটি টাকার উপর টার্নওভার হবে তাদের সফটওয়্যারে মেইনটেইনের একটা বিষয় আছে, বাকিদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কাজ করছে না। তার মানে এখানেও আপনাকে বুঝতে হবে যে ভ্যাটটা আসলে কিভাবে আমাদের কাজ করছে। এখানে অফলাইনে অনেকগুলো কাজ আমাদের আছে। তাহলে আমার চালানগুলো রাখতে হচ্ছে, ভ্যাট রেজিস্টার মেইনটেইন করতে হচ্ছে, 4.3-তে ডিক্লেয়ার করতে হবে। এরপরে আপনি আর দুটি বিষয়, আইনি বিষয় ভালো করে আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে ভ্যাট রেবেট বা ভ্যাট রেয়াত, এবং হচ্ছে ভিডিএস, উৎসে ভ্যাট কর করতে। যখন আপনি ভ্যাট নিবন্ধন নিবেন তখনও আপনাকে ডিক্লেয়ার করতে হয় যে আপনার অফিস রেঞ্জ কত। এরকম ভাবে অনেক বিষয়ের উপরে আপনার ভিডিএস একটা রেট আছে, যেমন টিডিএস এর রেট আছে তেমনি ভিডিএস এর রেট আছে। আপনাকে ভিডিএস রেটটা ফলো করে ভ্যাট কর্তনকারী হিসাবে, অ্যাজ এ ভিডিএস অথরিটি বা উইথ হোল্ডিং অথরিটি হিসাবে VDS। এরপর এই টোটাল সামারিকে আপনি মান্থলি 9.1 এর মাধ্যমে প্রদর্শন করে আপনাকে এটা সাবমিশন। এই কাজগুলো একজন ভ্যাট রেজিস্টার্ড পার্সন হবে তার দায়িত্ব। এখন আসেন, আজকে আসলে আমরা 1 ঘন্টার একটি সেমিনার করা চাচ্ছিলাম, অলরেডি 1 ঘন্টা ওভার হয়ে গেছে, এই জন্য আর খুব বেশি আমরা আলোচনা করব না। আজকে আমি একদমই প্রাথমিক কয়েকটি বিষয় আলোচনা করেছি, যদিও আমাদের কোর্সে এগুলো ডিটেলস থাকবে। আমরা যেহেতু প্র্যাকটিক্যালি, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি কোর্সটি ডিজাইন করা হয়েছে, যারা অনেক অ্যাডমিশন নিয়েছেন আপনাদেরকে আগামীকাল একটি সিক্রেট গ্রুপে নিয়ে যাওয়া হবে। এই গ্রুপে সবসময় সচল থাকবে এবং এখানে একটা প্রফেশনাল লিঙ্ক আমাদের তৈরি হবে। তাদেরকে আমরা লেকচার শিট গুলো দিয়ে দিব, আমাদের প্রেজেন্টেশন, লেকচার শিট এবং প্র্যাকটিস শিট সবগুলো আপনারা পিডিএফ আকারে এবং ওয়ার্ড ফাইল, এক্সেল, এই 3টি ভার্সানে আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো সবই রেকর্ডেড থাকে। আপনাদের আজ এই সপ্তাহের যে ক্লাসগুলো হবে এটা নেক্সট উইকের আগে আমরা রেকর্ডেড ভার্সনটা আপনাদের আমাদের নির্ধারিত অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনারা সেখানে পেয়ে যাবেন। আমাদের মনে হয় এই কোর্সে মনে হয় সবাই অ্যাডমিশন যারা নিয়েছেন জানেন, আমরা টোটালি আমরা এখানে সম্ভবত আর 4-5 জনকে সুযোগ দেওয়ার সুযোগ আছে, বিকজ আমাদের পার্টিসিপেন্ট আমরা 30-র মধ্যে সীমাবদ্ধ রাখি অনলাইনের ক্ষেত্রে। বিশেষ করে ভ্যাটের ক্ষেত্রে যেহেতু সবাইকে আমাদের অ্যাকোমোডেট করা সম্ভব না। আমার সাথে কথা বলতে হলে আমার ফেসবুক বা পার্সোনাল, আমাদের হচ্ছে বিটিসি একাডেমিকে আমাদের আসবে। আর আমার পার্সোনাল নাম্বারটা আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আর আমাদের অফিসিয়াল নাম্বার তো অবশ্যই আপনারা জানেন, এটা আপনার পার্সোনালি যোগাযোগ করলে আপনি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন। আর নতুন যারা আছেন, যারা অ্যাডমিশন নিয়েছেন, আপনারা হতাশ হবেন না, কারণ আমরা এইভাবে দীর্ঘদিন যেহেতু প্র্যাকটিক্যালি শিখাচ্ছি, আশা করছি যে আপনারা মোটামুটি আকারে আমাদের কাছ থেকে প্র্যাকটিস বেসড ভ্যাটটাকে শিখতে পারবেন। আমাদের এই কোর্সে আমরা খুব নমিনাল একটা ফি নিচ্ছি। নমিনাল একটা ফিতে আপনারা যদি বিস্তারিত আমাদের সাথে করতে চান, এই অফিসিয়াল নাম্বারটায় যোগাযোগ করলে আমরা, এখন তো আমাদের 50% ছাড়ে মোটামুটি খুব কম ফিতে আমরা এটা আপনাদেরকে করছি। আজকে আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমাদের মনে হয় 4,000 টাকা ফিতে অ্যাডমিশনের সুযোগ আছে। লাস্ট আগামীকাল পর্যন্ত আপনারা অ্যাডমিশন হতে পারবে।
এই হচ্ছে কথা। এখন আপনাদের যদি কোনো ছোটখাটো প্রশ্ন থাকে আজকের লেকচারের উপরে, আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আহ ওকে, সমস্যা নেই। যারা রিঅ্যাডমিশন হবেন এদের জন্য আমাদের বিশেষ ছাড় থাকবে। প্রয়োজনে আমার সাথে কথা বলে দিবে। যদি আমাদের প্রিভিয়াস কেউ অন্য আহ, আহ, যে কোনো সে করে থাকেন প্রিভিয়াসলি, আশা করি যে পরবর্তীতে আপনি আবার আসলে আমরা সেখানে একটা ডিসকাউন্ট অবশ্যই আপনাকে দিব। ধন্যবাদ। আর যদি কারো কোশ্চেন থেকে হ্যান্ড রাইজ করতে পারেন, আমাদের শ্যামল শাহ হ্যান্ড রাইজ করেছেন, প্লিজ। আপনাদের ক্লাসটা হবে মনে হয় প্রতি সোমবার এবং বুধবার, সোম এবং বুধবার রাত 8:30 থেকে ক্লাসটা হবে। হ্যাঁ, সরাসরি আমাদের ক্লাস অলরেডি স্যাটারডে আমাদের ভ্যাটের উপর ক্লাস আছে। আমাদের এখন বড় পরিসরে আমরা কাকরাইলে অফিস নিয়েছি 1800 স্কোয়ার ফিটে, সেখানে আপনি ক্লাস করার সুযোগ পাবেন। হ্যাঁ ভাই, হ্যান্ড রাইজ করেছিলেন, প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বুধবার মানে বৃহস্পতিবার যে শিডিউলটা ছিল, আমি তো হ্যাঁ, বৃহস্পতিবার আমাদের আহ, অন্য একটা শিডিউল আছে। আমি ক্লাস দিব তো আপনাদের, এই জন্য ওইভাবে আর কি শিডিউলটা হ্যাঁ, ভুলবশত আর কি হ্যাঁ। হয়ে গেছে আর কি। ওটা আমরা স্যার, আমি কারেকশন করছি। আমি 68 বেসে আছি, যাক, একটি আলহামদুলিল্লাহ বেসে যে আপনি আছি এই আমাদের সাথে জন্য। আছেন। হ্যাঁ স্যার, এখন তো আমি কি আগামী দিন অ্যাডমিশন নিতে পারবো নাকি? হ্যাঁ, আগামী দিন পারবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। এর জন্য আর কি ওই শিডিউলটা আর কি, বৃহস্পতিবার তো আমাদের হ্যাঁ, আপনি এই। যেহেতু আমাদের সাথে আছেন সেহেতু আমাদের সার্ভিস সম্পর্কে তো অবশ্যই জানেন। ইনশাল্লাহ এটাও আমরা ভাই বেটারলি করার চেষ্টা করব। এরপর আমাদের ভ্যাট ট্যাক্স এর উপরে সবসময় প্রোগ্রাম থাকে। আমরা প্রতি মাসে নতুন নতুন কোর্স করি। এখন শুধুমাত্র ভ্যাটের উপরে আমরা শুরু করতেছি, বা ট্যাক্স এর উপর আমাদের রিসেন্টলি আরো একটা ব্যাচ শুরু হবে। ট্যাক্স মাস্টার শুরু হচ্ছে 31 তারিখ সম্ভবত। হ্যাঁ, শেখ আসসালামু আলাইকুম হুসাইন আহমেদ। হ্যাঁ, প্লিজ। স্যার। ও বলছিলাম টিভি ফ্রিজ যে এসি যে সেল করে স্যার শোরুম, এদের বেডটা স্যার কিভাবে স্যার একটু জানতে চাচ্ছিলাম, হ্যাঁ, শোরুমের যারা। আপনি কোন স্টেজে আছেন? মানে আপনি কি করছেন? রিটেইলার নাকি হোলসেলার নাকি আপনি ম্যানুফ্যাকচারার নাকি? মানে ভ্যাটটা আমাদের আসলে ভ্যাট করতে হলে আমাদের নেচার গুলো জানতে হবে। আমি বলি, প্রথমত ভ্যাট এই কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, ফার্স্টলি আপনি কয়েকটি পয়েন্ট আউট করবেন যে আপনার কোম্পানির ধরন। কোম্পানির ধরন বলতে আপনার কোম্পানি হতে পারে প্রোপাইটার, কোম্পানি হতে পারে পার্টনারশিপ, কোম্পানি হতে পারে লিমিটেড, আর আন্ডার কোম্পানি অ্যাক্ট, এরকম ভাবে। সরাসরি আমাদের ডে লং কোর্সও আছে, ডে লং কোর্স গুলোও আছে। আপনি আমাদের প্রতি শনিবার একটা ডে লং কোর্স হয়, সেখানে করতে পারবেন। আপনি প্রয়োজনে এই বিষয়গুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছি চ্যাট বক্সে, আছে 680, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আশা করি যে আপনি পেয়ে যাবেন। তো যে কথা আপনাকে বলছিলাম হোসেন আহমদ ভাই, তাহলে এটা জানতে হবে। তৃতীয় হচ্ছে আপনার বিজনেসের কি করেন। যদি ম্যানুফ্যাকচারিং করেন তাহলে একরকম আপনার রেট আছে। আবার সেখানে আপনার প্রোডাক্টের উপর, এক একটা প্রোডাক্টের উপর এক এক রকম। যদি আপনি সাপ্লাইয়ের হন সেক্ষেত্রে সাপ্লায়ার হিসেবে বিলের উপর আপনি 7.5% বিষয় আছে। যদি ট্রেডার হন, মানে আপনি যা কিনেন তা এবার বিক্রি করেন, তাহলে 5% একটা বিষয় আছে। ম্যানুফ্যাকচারিং হলে 15% একটা বিষয় আছে। এরকম ভাবে আপনার চিন্তা করতে হবে আমার বিজনেসের নেচারটা। যদি হোলসেল আর রিটেইলার ম্যানুফ্যাকচারার এদের একই রকম, আর ট্রেডার হলে একরকম 5%। ট্রেডার কারা? যা কিনে তাই বিক্রি করে। সাপ্লায়ার আছে, চুক্তিভিত্তিক দেয়, এরকম। তাহলে এই এই কারণে আপনি দুটি বিষয় ওই ব্যক্তির কাছ থেকে কনফার্মেশন নেবেন যে আপনার কোম্পানি কি। কারণ আপনি যদি প্রোপাইটার হন আপনার ভিডিএস নাই। যদি আপনি লিমিটেড হন বা পার্টনারশিপ হন, তাহলে উইথ হোল্ডিং অথরিটি হিসেবে আপনার ভিডিএস কর্তন করতে। এরকম অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। ঠিক আছে, এই জন্য আপনাকে এটি ইনশিওর হয়ে আমাদের আসতে হবে। এরপর আমি খুব বেশি কোশ্চেন নিতে পারবো না, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, অনেকে হ্যান্ড রাইজ করছে। আব্দুল সাত্তার রাসেল ভাইয়ের কাছ থেকে আমরা একটু কোশ্চেন নেই। আমাদের সময় অলরেডি শেষ, তারপর যেহেতু আপনারা হ্যান্ড রাইজ করছেন, আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার যদি পাওয়া যায় এটা ভালো হয়। স্যার, আমার প্রশ্ন হলো যে এটা কি ওই যে ভেট কনসালটেন্টের জন্য যারা রেজিস্ট্রেশন করছে
তাদের জন্য কি এই কোর্সের মডিউল গুলো কি সাজানো হয়েছে নাকি? না, এটা ভ্যাট কনসালটেন্ট এক্সামের আদলে সাজানো হয় না, এটা প্র্যাকটিক্যাল আদল। তবে ভ্যাট কনসালটেন্সির একটি পার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যাথ, যেটা আসে এটা সাজানো হয়েছে এখানে। ভ্যাট কনসালটেন্সি এক্সামে আরো কিছু বিষয় কাস্টমস থেকে, আমদানি রপ্তানি নীতি থেকে প্রশ্ন আসে, সেগুলো আমাদের কোর্সে থাকবে। শুধু ভ্যাটটা যদি আপনি শিখতে চান, হ্যাঁ ভ্যাটের বিষয়গুলো তো কোর্সে এই, অর্থাৎ ওই আঙ্গিকে ডিজাইন না, কনসালটেন্সির জন্য আমাদের আলাদা কিছু এক্সট্রা সাবজেক্ট আছে যেগুলো আমাদের এই কোর্সে না। স্যার আরেকটা প্রশ্ন যে টিআরপি বিষয়টা কি আসলে কি টিআরপি পরীক্ষাটা কি না, হবে নাকি? টিআরপিটার বিষয়টা আমাদের এখন আমরা, যেমন আজকেও আংশিক শুনানি হয়েছে, কোনো রায় হয় নাই। এখন যেহেতু এটা কোর্টের ভিতরে আছে, এটা নিয়ে আসলে আমাদের এখনো কোনো ফাইনাল হয় নাই। যেহেতু আমরা অ্যাডভোকেটরা এটার বিরুদ্ধে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এনবিআর এটা চাচ্ছে, এখনো আমাদের এটা নিয়ে আমরা কোনো কনফার্মেশন পাইনি, এজন্য কোনো কিছু কনফার্মলি বলার সুযোগ নেই। জি স্যার। ওকে, আর লাস্ট কোশ্চেন আমরা তাহলে মিজানুর রহমান ভাইয়ের কাছ থেকে নেই। এমডি মিজানুর রহমান ভাই, ভাইকে আমাদের এখানে আজকে নতুন নাকি ইতিপূর্বে কোনো কোর্স করেছেন? আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। ওকে, আমরা আরেক ভাই হ্যান্ড রাইজ করেছেন, উবাইদুল্লাহ। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা কোশ্চেন, আমি আপনার স্টুডেন্ট স্যার, আমি সরাসরি ক্লাস করছিলাম তো। যাক আলহামদুলিল্লাহ। জি, আমার কথা হচ্ছে স্যার, ওই যে ব্যাক কনসালটেন্টের পরীক্ষাটা কি কবে নাগাদ হতে পারে? এটা ঈদের পরে হওয়ার সম্ভাবনা বেশি, অলরেডি এই সম্পর্কে আমাদের কাছে মোটামুটি কনফার্মেশন এসেছে যে ঈদের পরে আমরা ডেট পেয়ে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি, এবং ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সময় আপনাদের সাথে দেখা হবে, আহ, আহ, এটা আশা করছি। আহ, আমাদের হ্যাঁ কোর্সের মডিউল অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নোট দেন, যাদের প্রয়োজন আমরা কোর্স মডিউল এবং ডিটেলসটা ইন ডিটেলস আপনাদেরকে দিতে পারবো, সবকিছু আমাদের রেডি আছে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, সেই আশা রেখে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার।